সবাই রাজসভায় চলে এসেছে দেখছি, কিন্তু ওই প্রতিদিনের মতন গোপাল এখনো এসে পৌঁছয়নি। ওটাও রোজকার স্বভাব, আর যার স্বভাব নয়েতে বদলায় না তা 90তেও বদলাবে না। প্রণাম মহারাজ। এই এতক্ষণে আসার সময় হলো গোপালের। আসলে মহারাজ হয়েছেটা কি, আপনার বৌমা আজকে চমৎকার করে একটা মাছের পদ রান্না করেছিল। মাছের পদ? তা কি পদ গোপাল? পুঁটি মাছের অম্বল। ওহ, জিভে জল আনা সে কি স্বাদ মহারাজ। আপনার জন্য তাহলে কালকে নিয়ে আসবো। আচ্ছা নিয়ে এসো তাহলে, দেখবো খেয়ে। দেখবেন একেবারে হাত চাটবেন। কিন্তু মহারাজ, গোপালের দেরি করে আসার জন্য শাস্তি? ওসব বাদ দাও, ওই পুঁটি মাছের অম্বল নিয়ে আসাই গোপালের শাস্তি। আমি বলি কি মহারাজ, আপনি বরং আপনার রাজবাড়ির পুকুরগুলোতে বেশ কিছু মাছের চাষ করুন, ব্যয় কম আয় বেশি। কথাটা তো নেহাত মন্দ বলনি গোপাল। অনেকদিন হলো রাজবাড়ির পুকুরগুলোর তেমন ভাবে পরিচর্যা কিছুই করা হয়নি। এদিকে রাজকোষের অবস্থাও খুব একটা যে ভালো তা বলবো না। এই মুহূর্তে যদি এরকম কিছু একটা করা যায় তাহলে তো বেশ ভালোই হবে। হ্যাঁ মহারাজ, গোপাল ঠিক বুদ্ধি দিয়েছে। মাছ চাষ করলে একদিকে যেমন আপনার রাজকোষ ভরে উঠবে, তেমনি অন্যদিকে আপনার ভুঁড়িও আমার মতো বেড়ে উঠবে। সকালে মাছের ঝোল, রাতে মাছের ঝাল, আর মাছের অম্বল। বাবা, কি অম্বল! কি গো, তখন থেকে খালি তোমাকে দেখছি এদিক আর ওদিক করছো। কি দুপুরের খাবার হজম হয়নি নাকি? খাবার সব হজম হয়েছে, কিন্তু মহারাজের ওই গোপালের ওপর দরদে গত আচার ব্যবহার আমার কিছুতেই হজম হচ্ছে না। তুমি শুধু দিন রাত ওই গোপালের কথাই ভাবো, আমার কথা একটুও ভাবো না। সেই কবে বিয়ের সময় 3টে ছোট্ট ছোট্ট মুক্তোর মালা কিনে দিয়েছিলে, তারপর থেকে কোনো দিন আমাকে ভালো মুক্তোর মালা কিনেই দিলে না। ওই আবার শুরু হয়ে গেল। হ্যাঁ, আমি কিছু বায়না করলেই তো তোমার গায়ে লাগে গো। আর তুমি নাকি কৃষ্ণনগরের মন্ত্রী, তোমার স্ত্রীর কোথায় গা ভর্তি গয়না থাকবে তা না, সে পরবে এই ছোট ছোট কম দামি মুক্তোর হার। দিনরাত আমার মাথাটা খেও না তো। রান্নাঘরে অনেক খাবার আছে, খিদে পেলে সেগুলো খেও, যত সব। কি মন্ত্রী মশাই, এতদিন পরে আবার হঠাৎ করে আমাদের দুজনকে তলব করলেন, ব্যাপার কি? এই নে ছোলা খা। আসলে আসলে ব্যাপারটা হলো, মহারাজ সিদ্ধান্ত নিয়েছেন যে উনি ওনার রাজবাড়ির সব পুকুরগুলোতে মাছ চাষ করবেন। তা মাছ চাষ করুক আর হাঙর চাষ করুক, তাতে আপনার কি? ওরে, আমিও তো মহারাজের মতো বড় লোক হতে চাই নাকি? হ্যাঁ, এই নে তুইও ছোলা খা। আচ্ছা, আমি যদি এরকম ছোলা খাইয়ে, না না ছোলা না মুক্তো, হ্যাঁ মুক্তো, গিন্নির ছোট মুক্তোর মালা, তারপর আমিও বড় লোক হয়ে যাব। ও আর পাওয়া যায় না। কি আবল তাবল বকছেন বলুন তো? ছাগলকে ছোলা খাইয়ে আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? ওরে না রে না, আমার মাথায় এমন একটা বুদ্ধি এসেছে না, সেটা শুনলে আমি কেন সবাই পাগল হয়ে যাবে। কি বুদ্ধি মন্ত্রী মশাইয়া? ও দারুণ মন্ত্রী মশাই, দারুণ বুদ্ধি। এরকম হলে আপনাকে আর দেখে কে? কদিনের মধ্যে আপনি মহারাজের থেকেও বেশি বড়লোক হয়ে যাবেন। তখন আমি হব কৃষ্ণনগরের রাজা। কি মন্ত্রী মশাই রাজা হবে না কি হবে, এরকম কি একটা বললো না? যাই গিয়ে জিজ্ঞেস করে দেখি। কি মন্ত্রী মশাই, আপনি রাজা হবেন? এই মরেছে, গোপাল শুনতে পেয়ে গেছে মনে হচ্ছে। আরে না না, রাজা না খাজা। আমি খাজা খাবো। ভোলাময়েরা আজকাল ভালো খাজা বানাচ্ছে। আমি একটু পরেই যাব আর খাবো। হ্যাঁ, খাজাই তো। সে আপনারা খাজা গজা তেলে ভাজা যা খুশি খান, আমি চলি।
বাবা শান্তি। শোন বটা ঘটা, তোদেরকে যেটা বলছিলাম, আজকে রাতে ঠিক 10টার সময় চলে আসবি, আর সাথে করে বালতি ভরে এক বেগদা মাপের জ্যান্ত চারাপোনা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সব মনে থাকবে। হ্যাঁ, জ্যান্ত চারাপোনা মনে থাকে যেন, নইলে তোদেরকে আমি জ্যান্ত রাখবো না। আমাদের নিয়ে অত চিন্তিত হবেন না। রাত 10টা মানে রাত 10টা। দেখেছো রানী, দেখেছো? পেয়াদাকে দিয়ে সেই কখন গোপালকে ডেকে পাঠিয়েছি, কিন্তু এখনো গোপালের নাম গন্ধই নেই। একটু ধৈর্য ধরুন মহারাজ, গোপাল নিশ্চয়ই এক্ষুনি চলে আসবে। প্রণাম মহারাজ। তা হঠাৎ আপনি আমাকে ডেকে পাঠালেন কেন? শোনো গোপাল, আমি সব রাজসভাসদদের মধ্যে তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করি, তাই এই কাজটা তোমাকেই করতে হবে। কি কাজ মহারাজ বলুন? তুমি সকালে রাজসভায় বললে না রাজবাড়ি পুকুরগুলোতে মাছ চাষ করার জন্য, তাই আমি ভাবছি কাজটা কালকে সকাল থেকেই শুরু করে দেব। হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই। শুভ কাজে দেরি করতে নেই। কালকে কেন, আজ থেকেই শুরু করে দিন। তাহলে চলো গোপাল, কোথায় মহারাজ? মাছের আড়তে আমরা জ্যান্ত চারা মাছ কিনতে যাব। তুমি ভালো খেতে পারো, তাই তুমি নিশ্চয়ই ভালো মাছ চিনবে। তা মহারাজ, কিছু মাছ চিনি, সময়ের অভাবে আমার পুকুরে চাষ করতে পারি না, নইলে। ঠিক আছে ঠিক আছে, আর দেরি না করে এখনই চল। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। এটা কি রে, অকালে মুখ ঢাকা দিয়ে ঘুরছে কেন? কি সৌভাগ্য মহারাজ, আজ আপনি আপনি স্বয়ং আমাদের মাছের আড়তে এসেছেন। কি সৌভাগ্য। বলুন বলুন, কি মাছ নেবেন? বলছি ওই ভালো কিছু চারা পোনাও দেখাও দেখি। রাজবাড়ি সব পুকুরে মাছ চাষ করা হবে। ইস, একটু আগে আসবেন তো। দুজন ওই লোক এসে ভালো জাতের 2 বালতি চারা পোনা নিয়ে গেল। কারা? এই তো দেখলেন না, আপনারা ওই ঢোকার সময় কালো কাপড়ে মুখ ঢাকা দুজন বেরিয়ে গেল। যা, তাহলে কি হবে? মহারাজ, আমি বলি কি, ওই আপনি যদি কিছু না মনে করেন, হ্যাঁ, তাহলে ওই কালকে আপনি আসুন। হ্যাঁ, কালকে বেশ আরো ভালো জাতের অনেক চারাপোনার জোগান হবে। ঠিক আছে, তাহলে আর কি করা যাবে? কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি? দেখেছিস, মন্ত্রী মশাই আমাদের দুজনকে পুকুর পাড়ে দাঁড় করিয়ে রেখে নিজে এখনো অবধি এলো না। একটু ধৈর্য ধর, দেখবি নিশ্চয়ই আসবে। না এসে আর যাবে কোথায়? রাতারাতি বড়লোক হওয়ার এই সুবর্ণ সুযোগ কে হাতছাড়া করে বল? এই, তুমি আমার এই মুক্তোর মালাগুলো নিয়ে কোথায় যাচ্ছ? তোমাকে বলেছি তো, আজকে তোমার কাছ থেকে 5 টাকা দামের 3টে মুক্তোর মালা নিচ্ছি, কালকে 50 টাকা দামের 3টে মালা কিনে দেব। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। ওই তো মন্ত্রী মশাই চলে এসেছেন। নে নে, কই দেখি, এবার মাছগুলোকে ছাড়তে হবে। আরে তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? এতগুলো মাছ আছে যখন, তোরাও হাত লাগা। শোনো শোনো শোনো, আজ আমাদের কৃষ্ণনগরের মন্ত্রীর পুকুরে এক অভিনব ব্যাপার ঘটেছে। এই পুকুর থেকে ছিপে করে মাছ তুললেই সেই মাছের পেটে মুক্তো পাওয়া যাচ্ছে। শোনো শোনো শোনো। হ্যাঁ, মাছের পেটে মুক্ত? যাই তো গিয়ে দেখি। কিরে বটা ঘটা, মন্ত্রী মশাইয়ের পুকুরে মাছের পেটে মুক্ত? বিশ্বাস না হলে একটা ছিপ নিয়ে বসে পড়ো না গোপাল, বাড়ি গিয়ে কেটে দেখবে, মুখ তো পাবেই পাবে। দাও দাও গোপাল দাদা, দাও 100 টাকা দাও, আর ওই ছিপ নিয়ে বসে পড়ো। হ্যাঁ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মাছ ধরলেই মুক্ত,
মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। আসুন আসুন আসুন, হেঁটে আসুন, ছুটে আসুন, দৌড়ে আসুন, ছিপ দিয়ে মাছ ধরুন, মাছ ধরলেই মুক্ত। না না, মাথা খারাপ নাকি? মুখ তো উঠবে কি উঠবে না ঠিক নেই। আমি 100 টাকা অকারণে নষ্ট করবো কেন? এই দেখ, সকালে একটা বড় মাছ পেয়েছিলাম, একটু আগে গিন্নি সেটা কেটে এই বড় মুক্তটা পেয়েছে। কি মন্ত্রীমশাই, শুনলাম তোমার পুকুরে নাকি মাছ তুললে মাছের পেটে মুক্ত পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে বই কি। বিশ্বাস না হলে 100 টাকা দাও আর ছিপ দিয়ে মাছ ধরো। তবে শর্ত হলো একবার টাকা দিলে একটা মাছই ধরা যাবে। এবার আপনার ভাগ্যে বড় মুক্ত উঠলে লাভ আর ছোট উঠলে লোকসান। না ভেবে চটপট 100 টাকা দিন আর মাছ ধরুন, মুক্ত পাবেন 100% সত্যি। না, তাহলে তো ভাগ্য পরীক্ষা করে দেখতেই হচ্ছে। এতে পুরো 100 টাকা আছে, গুনে দেখে নিন। বাড়ি থেকে ছিপ আনবেন না দেবো? না না দে, আর বাড়ি যাব না। পণ্ডিত মশাই যখন ভাগ্য পরীক্ষা করছেনই, তখন আর আমরা আবার যাই কেন? হ্যাঁ, আমরা অবশ্যই। গোপাল, সবাই তো মাছ ধরছে, তুমিও ধরো। না না, আমার টাকা উঠছে না। যে ধরছে ধরুক। এই তো টোপ গিলেছে, মাছ টোপ গিলেছে। দেখেছো দেখেছো, কেউ এখনো রাজসভায় এলো না। কালকে শুধু গোপাল দেরি করেছিল, আর আজকে সবাই দেরি। আর এদিকে আমি কৃষ্ণনগরের রাজা ফাঁকা রাজসভায় বসে মাছি মারছি। মহারাজ, এতক্ষণ মাছি মারছিলেন, এবার চলুন মাছ ধরবেন। হ্যাঁ, মানে কি বলতে চাইছো কি গোপাল? মানেটা খুবই সোজা মহারাজ। সবাই আজকে সকাল সকাল মন্ত্রী মশাইয়ের পুকুরে মাছ ধরছেন, আপনিও চলুন মাছ ধরবেন। আর মাছ ধরলেই পাবেন মুক্ত। চলো তো গিয়ে ব্যাপারটা দেখি। আসুন আসুন আসুন, 100 টাকার বিনিময়ে ছিপ দিয়ে মাছ ধরুন আর পেয়ে যান মুক্ত। আমাদের মহারাজও মাছ ধরতে চলে এসেছেন। এই কি হচ্ছেটা কি মন্ত্রী? তামাশা? তামাশা না মহারাজ, আমার পুকুর হলো চমৎকারী পুকুর। এই পুকুরে যে মাছটা ধরবেন তাতেই মুক্ত। কি যথা কথা বলছো? মন্ত্রী সত্যি কথা বলছে মহারাজ, আমিও পেয়েছি। তবে একটা ছোট্ট চালাপোনা, কিন্তু তারপর কেটে দেখি পেটে একটা মুক্ত। এই দেখুন। কিন্তু দুঃখের কথা, এই ছোট মুক্তর দাম 1 টাকা হবে না, কিন্তু আমার 100 টাকা চলে গেল। আর সেটা আপনার ভাগ্য। মাছের পেটে এরকম মুক্ত হতেই পারে না। মুক্ত তো ঝিনুকের ভিতরে হয়। কি থেকে কি হয় সব ভগবানই জানেন। মহারাজ, আমার মনে হয় কোনো শ্যাকরাকে ডেকে আনা উচিত। শুনলাম এখানে নাকি মাছের পেটে মুক্ত পাওয়া যাচ্ছে। আমি তো তাই শুনলাম। ওই তো, বলতে না বলতে শ্যাকরাও এখানে হাজির। ওনাকেই দেখান পণ্ডিত মশাই। শ্যাকরা, তুমি এদিকে শোনো। আপনিও এসেছেন? হ্যাঁ, আপনিও বলুন বলুন মহারাজ বলুন। এই মুক্তটা দেখে বলো তো, এটা আসল মুক্ত না অন্য কিছু? এ তো একেবারে খাঁটি মুক্ত, কিন্তু খুব কম দামি। এসব ওই 5 টাকা দামের মুক্তোর মালাতে ব্যবহার করা হয়। দেখুন দেখুন, মাঝখানে একটা ছিদ্র আছে। এই একটা মুক্তোর মূল্য কয়েক পয়সা মাত্র। হ্যাঁ, তাই তো। মাঝখানে ছিদ্র কেন মন্ত্রী? কিন্তু আমি যে মাছটা ধরেছি তার পেটের মুক্ততে ছিদ্র নেই মহারাজ। এই দেখুন। হ্যাঁ হ্যাঁ, এটা বেশ দামি মুক্ত। এটা তো দেখি 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 দেখি, হ্যাঁ, কয়েকশো টাকা তো হবেই। ব্যাপারটা খুবই গোলমেলে। কি মহারাজ, কি বুঝলেন? আপনিও ধরুন না মাছ, মাত্র 100। কে জানে, হয়তো আপনি 100 টাকার বিনিময়ে 500 টাকার মুক্ত পেলেন, সাথে আবার একটা টাটকা মাছ। না না, থাক, তোমরা যার ইচ্ছে মাছ ধরো, আমি চললাম। গোপাল, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। ও গোপাল, এসব সত্যি না মন্ত্রী ভোজবাজি? মানে আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কিন্তু আমার মাথায় সব পরিষ্কার হয়ে গেছে মহারাজ। কি পরিষ্কার হয়েছে? একটা ব্যাপার খেয়াল করেছেন? কি ব্যাপার? কালকে আমরা যখন মাছের আড়তে গিয়েছিলাম, তখন দুজনকে দেখেছিলেন মাথায় পাগড়ি ছিল, আর পাগড়ি দুটো হুবহু দুজনের পাগড়ির মতো দেখতে।
কার মতো আমি তো ঠিক বুঝতে পারছি না। পাগড়ি দুটো হুবহু বটা ঘটার মতো। আর আমার মনে হচ্ছে ওই চারাপোনা মাছই। ওহ, কি বলছো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবলাম আমি রাজবাড়ির পুকুরগুলোতে মাছ চাষ করব, আর এখন দেখছি মন্ত্রী মাছের ব্যবসায় শুরু করে দিয়েছে। যা বোঝার কালকে সকালেই বুঝে যাবেন মহারাজ। শুধু আমাকে একটু ভাবনা চিন্তার সময় দিন। সে সময় আমি তোমাকে দিচ্ছি, কিন্তু আমাকে এটা জানতেই হবে মন্ত্রীর পুকুরে সব মাছের পেটে মুক্ত কিভাবে এলো? এরকম অলৌকিক ব্যাপার প্রাকৃতিক না কৃত্রিম? ন্যাপলা, গুলটে, টেপা, পুটি, পুচকে, এদিকে আয়। বলো গোপাল দাদু। এই নে, তোদের সবার জন্য রসগোল্লা নিয়ে এসেছি। কি মজা! বলানি কনে আজকে আমরা সবার জন্য রসগোল্লা। শোন, তোদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? তোদের তিনজনের ওপর নজর রাখতে হবে, বটা, ঘটা আর আমাদের মন্ত্রী মশাই। আর ওরা ওখানে কি করছে সেটা জানাতে হবে। মন্ত্রী মশাইয়ের পুকুরে মাছের পেটে কিভাবে মুক্ত এলো এটা জানতেই হবে। আচ্ছা গোপাল দাদু, ঠিক আছে। কি গো গিন্নি, কোথায় গেলে? এই তো রান্না করছি। কি হয়েছে? ওসব রান্না বান্না ছেড়ে একবার ঘরে এসো। এই দেখো গিন্নি, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। ও মা, এ তো দেখছি কি সুন্দর, কি সুন্দর একটা মুক্তোর হার। শুধু তাই নয়, তোমার জন্যে সোনার ঝুমকো, কানের দুলও গড়িয়ে এনেছি। ভোজবাজি করে আজকে পুকুর থেকে যা রোজগার হয়েছে না, এরকম চলতে থাকলে তোমাকে রোজ রোজ নতুন নতুন গয়না গড়িয়ে দেব। ও মা, তাই যদি হয় আমিও তোমাকে রোজ রোজ ভালো মন্দ রান্না করে খাবো। তখন থেকে বসে বসে মশা মারছি, কারোর কোনো পাত্তা নেই। নে তাড়াতাড়ি কালকের মতো এগুলো খাইয়ে মাছগুলোকে পুকুরে ছেড়ে দে। ওই দেখ, ওরা যেন মাছগুলোকে কিছু খাইয়ে পুকুরে এক এক করে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তাই তো। চল চল, এক্ষুনি গিয়ে ব্যাপারটা গোপাল দাদুকে জানিয়ে আসি। ঠিক আছে, তোরা এখন যা, আমি যা করার কালকেই করব। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! মাছের পেটে মুক্ত! সবাই দলে দলে আসুন, 100 টাকার বিনিময়ে ভাগ্য পরীক্ষা করুন। কি মন্ত্রী, কি ব্যাপার? আমাকেও 100 টাকা দিতে হবে নাকি? তা তো দিতেই হবে মহারাজ। হয়তো আপনি 100 টাকা দিয়ে 500 টাকার মুক্ত পেয়ে গেলেন, তখন পুরোটাই ভাগ্যের ব্যাপার। কিন্তু হ্যাঁ, মুক্ত আপনি পাবেন। তাহলে আমিও মাছ ধরবো, আর ওই দূরে ঝোপটা যেখানে আছে সেখানে মাছ ধরবো। সারা পুকুরে মাছ কিলবিল করছে, যেখানে ইচ্ছে সেখানে ধরো। তবে শর্ত একটাই, একটা মাছ 100 টাকা। হ্যাঁ, এইবার মন্ত্রী মশাইকে মজা দেখাবো। পেয়েছি, পেয়েছি, মাছ পেয়েছি। আমিও পেয়েছি। মন্ত্রী মশাই, মাছ তো পেলাম, কিন্তু দুজনেই তো দেখছি এই একই রকম চারাপোনা মাছ। শুধু মাছটা দেখলেই হবে, মাছের পেটের ভিতরে যে মুক্ত আছে সেটাও তো দেখতে হবে। হ্যাঁ, তাহলে মন্ত্রী যাও, চট করে একটা বটি নিয়ে এসো। এই নিন মহারাজ, চট করে মাছটা কেটে ফেলুন, মুক্ত পাবেনই পাবেন।
এ ব্যাপারে আমি 100% নিশ্চিত। ঠিক আছে, তাহলে তুমি নিজের হাতেই আমাদের দুজনের মাছটা কেটে দাও। নিশ্চয়ই মহারাজ, আপনার আদেশ আমি কি অমান্য করতে পারি? এ কি, এ তো মুক্ত নয়। ও মহারাজ, এ তো দেখছি আস্ত একটা সোনার বল। সোনার বল? মন্ত্রী মশাই, আমার মাছটাও কেটে ফেলুন, চটপট চটপট। হ্যাঁ, এতেও তো দেখছি সোনার বল। এ কি, মুক্তর জায়গায় সোনার বল কিভাবে এলো? রে বটা ঘটা, তোরা আমাকে না বলে মুক্তর জায়গায় সোনার বল খাইয়েছিস? হ্যাঁ, হায় 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 হায়। আমরা তো আপনার কথা মতো মুক্তই খাইয়েছি, সোনার বল কিভাবে এলো? কি বলে মন্ত্রী? বটা ঘটা মাছকে মুক্ত খাওয়ায়? ইয়ে মানে কিছু না, মুখ ফসকে ভুল করে বলে ফেলেছি। দেখলেন তো মহারাজ, মন্ত্রী মশাই পুরো রাজ্যবাসীকে কিভাবে বোকা বানাচ্ছে। মন্ত্রী, আমি কালকেই আন্দাজ করতে পেরেছিলাম তুমি কোনো না কোনো একটা চাল চেলেছ। আর আমি সেই চালে জল ঢেলে আপনাকে বেসামাল করে দিলাম। আপনি মুখ ফসকে নিজের চালের গোপন কথাটা বলেও দিলেন। 10 পয়সার মুক্তর বদলে 100 টাকার ব্যবসা, সব ধরা পড়ে গেল। তুমি মুক্ত নিয়ে অনেক খেলা দেখালে, তাই আজকে আমি তোমাকে এই রাজ্য থেকেই মুক্ত করে দিলাম। যাও, এক্ষুনি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, আর যাওয়ার আগে সকলে 100 টাকা ফেরত দিয়ে যাও। ও মহারাজ, ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন, বড্ড ভুল হয়ে গেছে মহারাজ, বড্ড ভুল হয়ে গেছে। মহারাজ, কে? আগে আমি আপনার জন্য দইয়ের ঘোল এনেছিলাম। ও, ওখানে রেখে দে। আরে, তোদের রানীমা কোথায় রে? পুজোর ঘরে। ঠিক আছে, তুই যা। এটা আমার বাবার আমলের। আহা, কি সুন্দরের কারুকাজ, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। কদিন বাদে খাম্বাজ রাজ্যে ওই পুরনো জিনিসের প্রদর্শনীতে এটা নিয়ে যাব। সকলে দেখে খুব প্রশংসা করবে। মহারাজ, খাম্বাজ রাজ্য থেকে একজন দূত আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, বলছেন খুব জরুরি। হ্যাঁ, চলো তো দেখি। কি বারান্দায় দাঁড়িয়ে কেন? আপনার এই রক্ষী আমাকে অতিথিশালায় নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমার হাতে যে একেবারে সময় নেই মহারাজ, অনেক জায়গায় যেতে হবে তো। ও, তা কি বলতে এসেছো শুনি? আগে আমাদের রাজ্যে যে পুরনো জিনিসের প্রদর্শনী হবার কথা ছিল, সেটা এই মুহূর্তে হচ্ছে না মহারাজ। তাই দুঃখ জানিয়ে আমাদের মহারাজ আপনাকে এই পত্র পাঠিয়েছেন। ঠিক আছে, ঠিক আছে, তুমি খাম্বাজ রাজকে গিয়ে বলো প্রদর্শনী হচ্ছে না বলে আমি কিচ্ছু মনে করিনি। আমি বলে দেবো মহারাজ। সোনার হাতিটা কোথায় গেল? এইখানেই তো রেখে গিয়েছিলাম। কি হলো? এমন করে কি খুঁজছেন? এই মাত্র আমার সোনার হাতিটা এখানে রেখে আমি একটু ঘরের বাইরে গিয়েছিলাম, এসে দেখি হাতিটা নেই। সে কি, সোনার হাতি নেই? তাহলে কি চুরি হয়ে গেল? হ্যাঁ, চুরি? আমার ঘর থেকে চুরি? তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। লক্ষ্মী, বলুন মহারাজ। এই এক্ষুনি রাজবাড়ির সব দরজা বন্ধ করে দাও, কোনো চোর যেন রাজবাড়ি থেকে পালাতে না পারে। আর সেই সাথে রাজসভার সকলকে খবর দাও যে আমার ঘর থেকে সোনার হাতি চুরি হয়ে গেছে।
কি বলছেন কি মহারাজ? হ্যাঁ, আপনার ঘর থেকে সোনার হাতি চুরি? হ্যাঁ, আমি এক্ষুনি সারা রাজ্যে পোর্টাল লাগিয়ে দিচ্ছি। তারা সব জায়গায় চিরুনি তল্লাশি চালিয়ে আপনার সোনার হাতি খুঁজে বের করবে। যা ভালো বোঝো করো। হায় হায় হায়, ওটা যে আমার বাবার স্মৃতি। তাহলে আমি আসছি মহারাজ। আগে মহারাজ, আমার গণনা বলছে এরপর কৃষ্ণনগর থেকে আরো কিছু মূল্যবান জিনিস চুরি যাবে। তাহলে তো একটা যজ্ঞের আয়োজন করতে হয়। আচ্ছা মহারাজ, সোনার হাতিটা এই টেবিলেই রেখেছিলেন? আচ্ছা, টেবিলে একটা গেলাসও রাখা আছে দেখছি। গেলাসের তলানিতে খানিকটা ঘোল পড়ে আছে। মহারাজ, ঘোলটা কখন খেয়েছিলেন? হ্যাঁ, দাসী ঘোল দিয়ে গিয়েছিল বটে, কিন্তু আমি তো না খেয়ে ঘরের বাইরে চলে গিয়েছিলাম। আপনি খাননি? তাহলে খেলো কে? বিজ্ঞানী, তোমার ঝোলায় কি আতশ কাচ আছে? মনে হয় আছে, দাঁড়াও দেখছি। আছে গোপাল, এই নাও। আতশ কাছে দু রকমের আঙুলের ছাপ ধরা পড়েছে। মানে গেলাসের গায়ে দুটো মানুষের আঙুলের ছাপ। একটা আঙুল বেশ সরু, মানে এটা হলো দাসীর আঙুল। আর একটা আঙুল বেশ মোটা, মানে এটা কোনো পুরুষ মানুষের। বিজ্ঞানী, তুমি একবার দেখো তো। ঠিক বলেছ গোপাল, একটা মহিলা আর একটা পুরুষ মানুষের আঙ্গুলের ছাপ। আমার অনুমান যদি মিথ্যে না হয়, তাহলে যে সোনার হাতি চুরি করেছে সেই ঘোল খেয়ে পালিয়ে গেছে। কি সাহস! আমার ঘরে ঢুকে সোনার হাতি চুরি করে আমারই ঘোল খেয়ে পালিয়ে গেল। এই গোপাল, গোপাল, এই দুঃসাহসিক চোরটাকে কিন্তু ধরতেই হবে। আমি চেষ্টা করব মহারাজ। এসব কি শুনছি মহারাজ? আপনার ঘর থেকে নাকি সোনার হাতি চুরি হয়ে গেছে? কি সর্বনাশ! এ তো বাঘের ঘরে ঘোগের বাসা। মহারাজ, যা শুনলাম দাসী নাকি আপনার ঘরে ঘোল দিতে এসেছিল। হ্যাঁ, তাহলে ওকে ধরে কারাগারে পাঠিয়ে দিন। পিঠে দুঘা পড়লেই হড়হড় করে পেটের সব কথা বেরিয়ে আসবে। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই। আমি সব সময় ঠিক কথাই বলি গোপাল। কিন্তু তা সত্ত্বেও দাসীকে তো এখনই কারাগারে পাঠানো যাচ্ছে না। কেন কেন দাসীকে কারাগারে পাঠানো যাচ্ছে না কেন? কারণ মহারাজের ঘোলের গ্লাসে একজন পুরুষ মানুষের আঙুলের ছাপ পাওয়া গেছে। সর্বনাশ! তাহলে দাসীর সঙ্গে নিশ্চয় কোনো পুরুষ সঙ্গী ছিল। মনে হয় দুজনে মিলেই চুরিটা করেছে। তাহলে তো সব থেকে আগে ওই পুরুষ চোরটাকেই ধরতে হয়। কারণ আমাদের রাজ্যের নিয়ম অনুযায়ী শুধু সন্দেহের বশে কোনো মহিলার পিঠে দুঘা দেওয়া যায় না। গোপাল একেবারে ঠিক কথাই বলেছে। কিন্তু ওই পুরুষ চোরটাকে ধরবো কি করে? খুব সোজা। মহারাজের ঘর থেকে যখন চুরি গেছে, তখন মনে হয় এ বেটা চেনা চোর এবং রাজবাড়ির সুলুক সন্ধান সে জানে। মহারাজ, এক্ষুনি এ রাজ্যের সব কটা চোর আর পাকা বদমাশদের ধরে আনার অনুমতি দিন। ধরে এনে কি করতে চাও বলো তো? প্রথমে কালো কালি দিয়ে প্রত্যেকের আঙুলের ছাপ নেব। তারপর এই গ্লাসের ছাপের সাথে মিলিয়ে দেখব। যার আঙুলের ছাপের সঙ্গে গ্লাসের আঙুলের ছাপ মিলে যাবে, সেই চোর বলে প্রমাণিত হবে। সর্বনাশ! বেটা চুরি করলি ঠিক আছে, কিন্তু ঘোলটা খেতে গেলি কেন? এখন তো গোপাল সকলকে ঘোল খাইয়ে ছেড়ে দেবে। ঠিক আছে, দেখো চেষ্টা করে। তবে আমার মনে হয় এত সব না করে ওই দাসীকেই জেরা করা সব থেকে ভালো হতো। হবে হবে, সব হবে। এত ব্যস্ত হচ্ছেন কেন মন্ত্রী মশাই? এই তো সবে সন্ধে। পুরো রাত তো অনেক দূর। আগে বিশ্বাস করুন নানিমা, এই আপনার পা ছুঁয়ে বলছি, আমি সোনার হাতি চুরি করিনি। চুরি না করলে কাঁদছিস কেন? কাঁদবো না, মন্ত্রী মশাই নাকি বলেছেন আমি নাকি চুরি করেছি। এটা আমার নামে কত বড় অপবাদ বলুন। এতদিন আপনাদের বাড়ি কাজ করছি, কেউ বলতে পারবে না একটা খুদ আমি না বলে নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, কান্না বন্ধ করে চোখ মুছ। গোপাল সব দিক দেখছে, দেখবি আসল চোরকে ও ঠিক খুঁজে বের করবে। ঠিক, এখন যা, নিজের কাজে যা। কি কাণ্ড বলতো রানী! হ্যাঁ, আমার একটু অসতর্কতার জন্য আমার বাবার স্মৃতি এমন ভাবে চুরি হয়ে গেল। আর আপনি কি করবেন বলুন? তবে চোরের সাহসের কথা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। রাজার ঘরে ঢুকে চুরি করা!
এটাই তো আমার কাছে সব থেকে বেশি লজ্জার ব্যাপার। এরপর তো প্রচার বলতে শুরু করবে যে রাজা নিজের জিনিসই নিরাপদে রাখতে পারে না, সে আবার রাজ্যের মানুষের নিরাপত্তা দেবে কি করে? আপনি তো ভাববেন না তো, দেখবেন চোর ঠিক ধরা পড়বে। আচ্ছা রকি দাদা, এ কি ভেসারে ফেললি বলো তো? আমি যে চুরি ছেড়ে দিয়েছি সে তো গোপাল দাদা আর মহারাজ সকলেই জানেন, তবুও আমাকে নিয়ে যাচ্ছ কেন? কেন নিয়ে যাচ্ছি? ওই যে কথায় আছে না, কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মোলে, তাই তোকে নিয়ে যাচ্ছি। কিন্তু আমি কেন? আমি তো কেলে পচার মতো পাকা চোর নই। হ্যাঁ, আমাদের দায় পড়েছে, মহারাজের ঘর থেকে চুরি করতে আমাদের দায় পড়েছে। এসব কথা না হয় মহারাজকে গিয়ে বলিস। এখন কথা না বাড়িয়ে চুপচাপ আমাদের সঙ্গে চল। নিয়ে তো যাচ্ছে, মোটকু গোপাল আবার যেন ফাঁসিয়ে না দেয়। বেটা যা পাজি। বুঝলে ভাই, তুমি হলে এই কৃষ্ণনগরের সব থেকে বড় শিল্পী, তাই আঙুলের ছাপ আঁকাটাও খুব নিখুঁত হওয়া চাই কিন্তু। কোনো চিন্তা করো না গোপাল দাদা, এত নিখুঁত করে আঁকছি যে আসল আর নকল বুঝতেই পারবে না। আচ্ছা, এই ছবি টবি আঁকাবার মানে কি? বুঝতে পারলেন না? হাওয়া লেগে খানিক বাদেই গ্লাসের ছাপ মিলিয়ে যাবে, কিন্তু কাগজের আঁকা তো আর মিলিয়ে যাবে না। ব্যাটা টেকোটা সারা টাক জুড়ে যেন পাকা গোয়েন্দার বুদ্ধি। ব্যাটা ব্যাটা কবে যে মরবে কে জানে। আমার কাজ হয়ে গেছে গোপাল দাদা, আমি তাহলে এবার যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি এখন আসতে পারো, আর চোর ধরা পড়লেই তোমার পারিশ্রমিক তুমি পেয়ে যাবে। ঠিক আছে গোপাল দাদা। একে সোনার হাতি চুরি হয়ে মহারাজের কত বড় ক্ষতি হলো, তারপর শিল্পীকে পারিশ্রমিক দিতে হবে। গোপাল শুধু মুধু ক্ষতির ওপর খরচা বাড়াচ্ছে। এর থেকে অনেক সোজা ছিল দাসীকে ডেকে দুঘা দেওয়া। তাই নাকি? কিন্তু ওই যে তোমার এই এক ব্যারাম, সব সময় ঘুরিয়ে নাক দেখা। ঘুরিয়ে নাক দেখা? এটা একেবারে ঠিক কথা বলেছেন মন্ত্রী মশাই। তবে ঘুরিয়ে নাক দেখলে কি হয় বলুন তো? নাকের আগে হাতের মধ্যে কান চলে আসে, আর কান টানলেই মাথা। তুমি কি বলতে চাইছো বলো তো? হ্যাঁ, আমি সামান্য মানুষ, তাই আমি আর কি বলবো বলুন? তাই সময় আর প্রমাণই শেষ কথা বলবে। এই সকলে এখানে চুপ করে দাঁড়া, আমি গোপাল দাদাকে খবর দিয়ে আসি। এটা কিন্তু আমাদের সঙ্গে খুব অন্যায় হচ্ছে। আমরা কেলে পচার মতো দাগি চোর নই, আমরা সব ভদ্রলোক। সে তো আমরা খুব ভালো করেই জানি যে তোমরা কেমন ভদ্রলোক। আরে বাবা, অন্যায় না করলে এত বিরক্তি কেন? বিরক্ত হব না? রক্ষীর দল রাস্তা দিয়ে আমাদের হাঁটিয়ে নিয়ে এসেছে। আহা, শুধু তো হাঁটিয়ে এনেছে, বেঁধে তো আর আনেনি। তা আমাদের এখানে নিয়ে আসার কারণ? শুধু কাগজে হাতের ছাপ দিবি আর চলে যাবি। নে, তিনজনে এই কাগজ তিনটায় হাতের ছাপ দে দেখি। এই নে কেলে পচা তোর কাগজ, বটা ঘটা তোদের কাগজ, প্রত্যেক কাগজে তোদের নাম লেখা আছে। বাহ বাহ বাহ, খুব ভালো হয়েছে। এখন তোরা এখানে দাঁড়া, আমরা একটু ভেতর থেকে আসছি। না, এটার সাথে কোনো মিল নেই। এবার পরেরটা দেখো। না, এটাও না। তাহলে শেষেরটা দেখো এবার। কি কি হলো বিজ্ঞানী? এটার সাথে হুবহু মিলে যাচ্ছে। তাহলে তাহলে ওই পাজিটাই চুরি করেছে। হ্যাঁ, আমি আগেই এটা সন্দেহ করেছিলাম। তাহলে আর দেরি করছো কেন? এক্ষুনি রক্ষীদের দিয়ে বদমাসটাকে কারাগারে পুরে দাও। দাঁড়াও দাঁড়াও বিজ্ঞানী, ওটা তো চুনোপুটি। আমি ওর অন্তরালের বটগাছটাকে ধরতে চাই, তাই এখন ওকে ছেড়ে দেব। মানে? মানে মানে আছে বই কি বিজ্ঞানী, এই তো খেলা শুরু। চলো এখন বাইরে যাই।
কিরে বটা ঘটা, শুনলাম তোদেরও এখানে নিয়ে এসেছে। দেখুন না মন্ত্রী মশাই, কি অন্যায়! আমরা শান্তশিষ্ট ছাপোষা মানুষ, রাজবাড়ি থেকে আমরা চুরি করতে যাব কেন? গোপাল দেখছি খুব বাড়াবাড়ি শুরু করেছে। শোন, তোদের হাতের ছাপ আর গ্লাসের আঙুলের ছাপের সঙ্গে একজনের ছাপ কিন্তু হুবহু মিলে গেছে। তার মানে তোদের মধ্যে একজন চোর। এখন তোরা কি নিজে মুখে স্বীকার করবি নাকি আমাকেই বলতে হবে? বিশ্বাস করো, আমি চুরি করিনি গো। আমি কিছু জানি না। শুধু শুধু আমাকে হয়রান করছো। বটে, তা তোরা যখন স্বীকার করলেই না, তখন আমাকেই বলতে হচ্ছে যে তোদের মধ্যে চোর হচ্ছে এই কেলে পচা। আর ভগবান, কতদিন আগে চুরি ছেড়ে দিয়েছি, তবু আমার নামে এই বদনাম। হ্যাঁ, লক্ষ্মী, একে কারাগারে নিয়ে যাও। কাল রাজসভায় এর বিচার হবে। যা বটা ঘটা, তোরা বাড়ি যা। আমি আগেই জানতাম গোপাল যত চেষ্টাই করুক না কেন, কোনোভাবেই তোদের ফাঁসাতে পারবে না। এটা তুমি কি করলে গোপাল? কাগজটায় তো বটার নাম লেখা ছিল, তা সত্ত্বেও তুমি কেলে পচার ঘাড়ে চুরির দায় চাপিয়ে দিলে। বিজ্ঞানী, আমি একটু আগেই বলেছি না, বটা তো চুনোপুটি। আমি ওর অন্তরালের বটগাছটাকে ধরতে চাই, তাই এখন ওকে ছেড়ে দিলাম। তবে চিন্তা করো না, আজ রাতের মধ্যেই বটা আর ওর বটগাছ দুটোকেই ধরে কারাগারে পুরে দেব। কাল হবে ওদের বিচার। শুধু নির্দোষ কেলে পচাকে একদিন কারাগারে কাটাতে হবে। এটাই যা দুঃখের। সন্ধে গড়িয়ে রাতের আধার তো নেমে এলো, কিন্তু সেই মক্কেলের এখনো দেখা নেই কেন? ওই তো ওই তো শ্রীমান আসছে। মন্ত্রী মশাই, কিরে আজ এলি কেন? আগে ওই সোনার হাতি চুরির পারিশ্রমিকটা। ওহ, কাজ হতে না হতেই হাত পাততে চলে এলি। হ্যাঁ, কি করবো বলুন, গরিব মানুষ, হাত যে একেবারে ফাঁকা। শোন, স্যাকরার কাছ থেকে এখনো সব টাকা পাইনি। আজ যাব, আর বাকি টাকা পেলে তোদেরটা মিটিয়ে দেব। ঠিক আছে মন্ত্রী মশাই, কাল সকালেই না হয় আসবো। না না, কাল সকালে নয়, দুদিন বাদে আসি। আগে দুদিন বাদে কেন? মাথা মোটা, আজ না হয় কপাল জোরে বেঁচে গেছিস, কিন্তু কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তো বলা যায় না। যা যা, তুই এখন আয়। মন্ত্রী তাহলে রাতের অন্ধকারে শ্যাকরার কাছে যাবে। যাই, আমিও মহারাজের কাছে গিয়ে কজন রক্ষী নিয়ে শ্যাকরার দোকানে যাই। স্যাকরা, সোনার হাতির বাকি টাকাটা দাও। মাফ করবেন মন্ত্রী মশাই, আজ আমি দিতে পারবো না। কেন দিতে পারবে না কেন? আগে চোরাই জিনিস বিক্রি করাটা তো অনেক ঝামেলা, 2 দিন সময় দিন, বাকি টাকা পেয়ে যাবে। শোন, দুদিনের মধ্যে বিক্রি করতে না পারলে ওই সোনার হাতি গলিয়ে ফেলে আমাকে সোনার দামই দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, আপনাকে গ্রেপ্তার করা হলো। কোন অপরাধে? সেটা না হয় কাল রাজসভায় বিচারের সময় জানতে পারবেন। গোপাল, ভুলে যেও না আমি এই রাজ্যের মন্ত্রী। জানি তো আপনি মন্ত্রী, তাই কারাগারে আপনার জন্য একটু বিশেষ ব্যবস্থা আছে। যাও, তোমরা 4 জন মন্ত্রী মশাইকে বেঁধে কারাগারে নিয়ে যাও, আর বেশি চিৎকার চেঁচামেচি করলে মুখটাও বেঁধে দিও। কাজটা কিন্তু ভালো করলে না গোপাল। কাল রাজসভায় মহারাজের সামনেই না হয় আমার বিরুদ্ধে আপনার অভিযোগ জানাবেন। যাও, নিয়ে যাও। তোমরা এবার আমার সঙ্গে চলো। অনেক রাত হলো, দোকান বন্ধ করে এবারে বাড়ি যাই। তার আগে চলো শ্রীঘরে। মানে? সোনার হাতি চুরি করার দায়ে তোমায় গ্রেফতার করা হলো।
বিশ্বাস করো গোপাল, বিশ্বাস করো, সোনার হাতি আমি চুরি করে দিই। মন্ত্রী মশাই ওটা আমার কাছে বিক্রি করার জন্য রেখে গেছে গোপাল। বিশ্বাস করো, এতে আমার কোনো দোষ নেই। আমি চুরি করে দিই গোপাল, আমি চুরি করে দিই। চুরি না করলেও চোরাই জিনিস তো নিজের দোকানে রেখেছো, সেই অপরাধেই তোমায় গ্রেপ্তার করা হলো। তবে তার আগে ভালোই ভালো ওই সোনার হাতি বের করে দিলে শাস্তি কিছু কম হবে। দিচ্ছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি। বটা বাড়ি আছিস নাকি? কি তুমি? তোকে নিতে এলাম। কোথায়? যেখানে তোর গুরু মন্ত্রী মশাই গেছে সেইখানে। মন্ত্রীমশাই কোথায় গেছে? কারাগারে। এই নিন মহারাজ, আপনার চুরি হয়ে যাওয়া সোনার হাতি। আমার সেই সোনার হাতি উদ্ধার করতে পেরেছো তাহলে? গোপাল, তোমায় যে কি বলে বাহবা দেব। তা কি চুরি করেছিল? এক্ষুনি দেখতে পাবেন। প্রহরী, বন্দীদের নিয়ে এসো। কি তাহলে কি এরা সকলে মিলে চুরি করেছিল? আসল চোরকে ধরার জন্য কেলেপচাকে ধরা হয়েছিল, কিন্তু কেলেপচা চোর নয় মহারাজ। জানতাম আমার মাথার ওপরই ভগবান আছেন। তাহলে আসল চোরটাকে? চুরি করেছিল বটা, কিন্তু তার পেছনে বড় মাথা হচ্ছে মন্ত্রী মশাই। মিথ্যে কথা মহারাজ, আমাকে হেয় করার জন্য এটা গোপালের ষড়যন্ত্র। তাই নাকি ষড়যন্ত্রী মশাই? তাহলে শ্যাকরাকে ডাকি। প্রহরী, শ্যাকরাকে নিয়ে এসো তো। আমার কোনো দোষ নেই মহারাজ, আমার কোনো দোষ নেই। মন্ত্রী মশাই ওই সোনার হাতি আমার কাছে বিক্রি করতে এসেছিলেন, কিন্তু বিক্রি করতে পারিনি বলে ওটা অক্ষত পেলেন, না হলে গলিয়ে সোনা করার আদেশ দিয়েছিলেন মন্ত্রী মশাই। আমারও কোনো দোষ নেই মহারাজ। এই মন্ত্রীমশাই কিছু পারিশ্রমিকের লোভ দেখিয়ে আমাকে চুরি করতে বলেছিলেন। মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। এই নাক মলছি, কান মলছি, জীবনে আর কখনো চুরি করব না। মন্ত্রী, তুমি এত নীচ, শেষে আমার ঘরে লোক ঢুকিয়ে চুরি করাও? এত সাহস তোমার? আমার তো তখনই সন্দেহ হয়েছিল মহারাজ, যখন মন্ত্রী মশাই বারবার করে দাসীকে চোর সাব্যস্ত করতে চাইছিলেন। ও মা, মন্ত্রী মশাইয়ের পেটে এত। ওর পেট চিরে ফেলবো আমি। ভেবেছিল আমার বাবার স্মৃতি ওই সোনার হাতি হজম করে দেবে। যতই কাঁদো না কেন, আজ আর তোমার নিস্তার নেই। আমার একটা কথা আছে মহারাজ। বলো। বিনা দোষে কেলেপচাকে এক রাত কারাগারে আটক থাকতে হয়েছে, তাই ওকে কিছু টাকা দিয়ে মুক্তি দিতে হবে মহারাজ। ঠিক আছে, তাই হবে। আমার কি হবে মহারাজ? ওকে 1 মাস কারাগারে বন্দী থাকতে হবে। সব আপনার জন্য হলো। মন্ত্রীকে 1 বছর কারাগারে বন্দী থাকতে হবে। 1 বছর কারাগার? ওরে বাবা! গোপাল, আজ তোমার জন্যই এই সোনার হাতি ফিরে পাওয়া সম্ভব হলো। আমি তোমাকে 100 মোহর দিয়ে পুরস্কৃত করব। ধন্যবাদ মহারাজ। আরে তোমরা সকলে চুপ করে আছো কেন? দাও, গোপালের নামে জয়ধ্বনি দাও। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। শীতের সকালে কনকনি ঠান্ডার মধ্যে বেড়ানো হয়েছে, কি মজা। আমি ঘুমকাতুরে মানুষ, তাই আমার কাছে শীতের সকালে বেড়ানো থেকে লেপের তলায় শুয়ে থাকা আরো মজার মহারাজ। তুমি বাবু বড্ড কুঁড়ে। প্রণাম মহারাজ। বাবা, তোরা তো বেশ সহবত জানিস দেখছি। কার নাতি নাতনি দেখতে হবে তো। তাই সকালে কোথায় যাচ্ছিস? পাঠশালায় মহারাজ। বাহ, খুব ভালো। রোজ সকালে উঠে পাঠশালায় যাবি আর মন দিয়ে পড়াশোনা করবি। এই তো মা সরস্বতী তোদের উপর সন্তুষ্ট হবেন। সেই সাথে ভালো করে মা সরস্বতীর পুজো তো করতে হবে মহারাজ। হ্যাঁ, একেবারে ঠিক কথা।
পড়াশুনোর সাথে সাথে খুব নিষ্ঠা ভরে মা সরস্বতীর পুজো করা চাই। আচ্ছা গোপাল, কদিন বাদেই তো সরস্বতী পুজো। হ্যাঁ মহারাজ, এখন চলছে পৌষ মাস, মাঘ মাসের মাঝামাঝি সরস্বতী পুজো। এই তাহলে তো আর বেশি দিন বাকি নেই, এখন থেকেই তো আয়োজন শুরু করে দিতে হয়। অন্যান্য বারের মতো এবারেও রাজবাড়িতে খুব জাঁকজমক করে সরস্বতী পুজো হবে তো মহারাজ? হবে রে হবে, গতবারের থেকেও জাঁকজমক করে পুজো হবে। আর সেই সাথে খিচুড়ি ভোগ। গতবার খিচুড়ি আর বাঁধাকপির তরকারিটা যা হয়েছিল না, এখনো যেন মুখে লেগে আছে। তাই নাকি? তা এবারে পুজোর প্রসাদে আর কি খেতে চাস? হয়তো খিচুড়ি আর বাঁধাকপি, আর সেই সাথে কুলের চাটনি, পায়েস, রসগোল্লা আর পান্তুয়া। গোপাল, তোমার নাতিও দেখছি তোমার মতোই বেশ খাদ্য রসিক। হবে না? ওই যে কথায় আছে না, নরানাং মাতুলোক ক্রম। আরে সে তো মামার মতন। আর আমি তো মামার বাবা, মানে নরানাং দাদু ক্রম। যা যা যা, তোরা এবার পাঠশালায় যা, দেখি যা যা খেতে চাইলি সব হবে। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। বুঝলে গোপাল, ছোটবেলাটাই ভালো ছিল। সরস্বতী পুজোর দিন কাক ভরে ঘুম থেকে ওঠা, তারপর ওই ঠান্ডা কনকনে জলে স্নান করে ঠক 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 করে কাঁপতে কাঁপতে পুষ্পাঞ্জলি দিতে যাওয়া। ও মন দিয়ে পুষ্পাঞ্জলি। কিন্তু আমি কিন্তু মন দিয়ে পুষ্পাঞ্জলি দিতে পারতাম না মহারাজ। সে কি কথা? তাহলে পুজোর সময় তোমার মনটা কোথায় থাকতো? আমার মন পড়ে থাকতো ঠাকুরের নৈবেদ্যের দিকে, বিশেষ করে কুল আর কদমা। তুমি তো দেখছি ছোটবেলা থেকেই পেটুক। হ্যাঁ মহারাজ, ওইটুকুই তো সম্বল, শুধু খাওয়া আর খাওয়ার কথা ভাবা। রাজবাড়ি এসে গেল। গোপাল, আজ কিন্তু সময় মতো রাজবাড়ি চলে এসো। এই সরস্বতী পুজো নিয়ে সকলের সাথে একটা আলোচনা করা দরকার। গিন্নি, আজ তাড়াতাড়ি ভাত দেবে কিন্তু, আজ আর রাজসভায় দেরি করে গেলে চলবে না। কথা ছিড়ি দেখো, বলি কবে আর আমার ভাতের জন্য তোমার রাজসভায় যেতে দেরি হলো? দেরি তো হয় তোমার এই গোদাই লস্করি চলের জন্য। যাকে যাক, কথায় কথা বাড়ে। আজ কি রান্না করেছে শুনি? ও বড় বড় পাকা কই। যাও যাও যাও, চট করে চান করে এসো, আমি তোমার ভাত বেড়ে ফেলছি। এই যে রাজপণ্ডিত, পাঁজি দেখে বলো তো, এবার সরস্বতী পুজোটা কবে পড়েছে? পাঁজি লাগবে না মহারাজ, আমার মনে আছে। তাহলে বলো। সরস্বতীর পুজো পড়েছে আগামী 14ই মাঘ। ও, এই তাহলে তো হাতে আর বেশি সময় নেই। তো পুজোর ফর্দ কি করে ফেলেছো? হ্যাঁ মহারাজ, পুজোর ফর্দ আর মূর্তি করার বায়না দুটোই আমি সেরে ফেলেছি। বাবা বাবা বাবা, কাজ তো অনেকটা এগিয়ে গেছে দেখছি। এই শোনো শোনো, এবারে সরস্বতী পুজো গতবারের থেকেও জাঁকজমক করে করতে হবে, বিশেষ করে খাওয়া দাওয়া। কিন্তু এত সব হবে কোথা থেকে মহারাজ? হ্যাঁ, কোথা থেকে হবে মানে? মানে যেখান থেকে প্রতিবার হয় সেখান থেকে। কিন্তু রাজকোষ যে শূন্য মহারাজ। কেন কেন কেন? রাজকোষ শূন্য হয়ে যাবে কেন? এবার তো খাজনাপত্র বেশ ভালোই আদায় হয়েছে। কিন্তু খরচ খরচাও যে দ্বিগুণ বেড়েছে মহারাজ। আহ, যতই বাড়ুক তাদের রাজকোষ শূন্য হতে পারে না। তুমি তুমি ভুল বলছো মন্ত্রী। বোঝো, এই জন্যই বলে যত দোষ নন্দ ঘোষ। আপনি যখন তখন দু হাতে খরচ করে যাবেন, আর রাজকোষে ঘাটতি দেখা দিলেই সেটা আমার দোষ হয়ে যাবে। দেখো, দোষ বা গুণের কথা হচ্ছে না, পুজোটা কিভাবে ভালো করে করা যায় সেটা অন্তত ভেবে দেখো। ভাবা আমার হয়ে গেছে মহারাজ। এই মুহূর্তে প্রজাদের কাছ থেকে দ্বিগুণ খাজনা আদায় করতে না পারলে শুধু সরস্বতী পুজো কেন, আগামী মাসে আমাদের মাইনে পুজো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কি সর্বনাশ! রাজকোষের অবস্থা যে এত খারাপ, এটা তো আগে আমায় বলনি। বললে কি আপনি শুনতেন? আপনি তো শুধু গোপালের পরামর্শ মতোই চলেন। গোপালের পরামর্শ মতো চলেন বলেই এখন ওই রাজ্যপাট চালু আছে। আপনার পরামর্শ মতো চললে কবেই লালবাতি জ্বলে যেত। মুখ সামলে কথা বলবে গোপাল। আপনিও যখন তখন খোঁচা দিয়ে কথা বলাটা বন্ধ করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই বিপদের দিনে নিজেদের মধ্যে ঝগড়া করাটা বন্ধ করো। কিন্তু এক লাফে খাজনা
দ্বিগুণ করাটা কি মানে প্রজারা ভালোভাবে মেনে নেবে? দেখুন মহারাজ, আমাদের রাজ্যের খাজনা এমনিতেই বেশ কম, তাই ভালো মনে মেনে না নিলে জোর করে মানাতে হবে। মহারাজ, ওটা আমার ওপর ছেড়ে দিন। কি করে খাজনা আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। শোনো শোনো শোনো, মহারাজের আদেশ অনুসারে সকল প্রজার খাজনা দ্বিগুণ করে দেওয়া হলো। আর এই বাড়তি খাজনা মিটিয়ে দিতে হবে মাঘ মাসের শুরুতে। শোনো শোনো শোনো, আজ থেকে সব প্রজাকে দ্বিগুণ খাজনা দিতে হবে। এ আবার কি রকম কথা? এক লাফে খাজনা একেবারে দ্বিগুণ হয়ে গেল। আমরা খাবই বাকি আর খাজনা দেবই বাকি করে। আমাদের মহারাজ তো এতটা অবিবেচক নন। আমার মনে হচ্ছে এ সমস্তই হয়েছে ওই কুচক্রী মন্ত্রী মশাইয়ের পরামর্শে। না না, এটা একেবারে মেনে নেওয়া যায় না। কেমন হলে আমরা সবাই মিলে মহারাজের কাছে যাব। চুপ চুপ চুপ, এই দাঁড়া, চুপ কর চুপ কর চুপ কর, মন্ত্রী মশাই আসছে। কিরে, সকলে মিলে গুজগুজ করে কি বলছি? দল পাকাচ্ছি, তাই না? শোন, দল পাকিয়ে মহারাজের কাছে গিয়েও কোনো লাভ হবে না। একবার যা আদেশ হয়েছে সেই আদেশই বলবৎ থাকবে। তাই দল না পাকিয়ে কিভাবে খাজনা দিবি সেই ব্যবস্থা করে ফেল। শোন, কদিন পর থেকেই রাজ্যে বাড়তি খাজনা আদায় শুরু হবে। তা আমাদের কি করতে হবে? যা শস্য আদায় হবে তার থেকে অর্ধেক শস্য রাজবাড়িতে পাঠাবি। আর বুঝতে পেরেছি, বাকিটা আর বলতে হবে না। বুঝতে পেরেছিস মানে? সাপের হাঁচি যেমন বেদে বুঝতে পারে, তেমনি পুরোটা না বললেও আপনার কথা আমরা ঠিক বুঝতে পারি মন্ত্রী মশাই। তাহলে বল, কি বুঝতে পেরেছিস? ওই তো, অর্ধেক শস্য রাজবাড়িতে চলে যাবে আর বাকি শস্য ঢুকে যাবে আপনার গোলায়। কি মন্ত্রী মশাই, ঠিক বললাম তো? ঠিক, একেবারে ঠিক। তা তুই তো দেখছি বেশ শিয়ানা হয়ে উঠেছিস। শিয়ানা আমি বরাবরই, কিন্তু আপনার মতো হায়নার কাছে আমার সব শিয়ানাগিরি যে তুচ্ছ মন্ত্রী মশাই। কি, এত বড় সাহস তোর? তুই আমাকে হায়না বললি? আহা, রাগ করেন কেন? এটা একটা কথার কথা। কিন্তু আমার একটা কথা আছে। বল। আচ্ছা, আপনার গোলায় শস্য ঢোকাতে গিয়ে যদি ধরা পড়ে যায়, তাহলে তো ওই বিচ্ছিরি রকমের কেলেঙ্কারি হবে। কিচ্ছু হবে না। কেন? বাড়তি খাজনা আদায় শুরু হলেই রাজ্য জুড়ে একটা অরাজক অবস্থার সৃষ্টি হবে। তখন কোন শস্য কার গোলায় ঢুকছে তার হিসেব আর কেউ রাখবে না। এসব ব্যাপারে বেশি মাথা না ঘামিয়ে যেরকম বললাম সেই রকম করবি। দেখো গোপাল দাদা, এই মহারাজ যে এইভাবে এক লাফে আমাদের খাজনা দ্বিগুণ করে দিলেন, আচ্ছা এটা কি খুব একটা ভালো করলেন? আমরা বরাবরই আমাদের শস্যের অর্ধেক মহারাজকে খাজনা হিসেবে দিই, বাকি অর্ধেক থাকে আমাদের সারা বছরের খাবার জন্যে। দ্বিগুণ খাজনা দেওয়া মানে তো পুরোটাই দিয়ে দিতে হবে। আচ্ছা, পুরোটাই যদি খাজনা হিসাবে চলে যায় তাহলে তাহলে আমরা খাবো কি? আমাদের সংসার চলবে কি করে? তোমরা কি বলবে সবটাই আমি বুঝতে পেরেছি। বুঝতেই যখন পেরেছো তখন কিছু একটা করো গোপাল দাদা। যে করেই হোক মহারাজকে বোঝাও, না হলে আমরা যে ছেলে বউ দিয়ে মারা পড়বো। ঠিক আছে, আজ মহারাজের সঙ্গে কথা বলে দেখছি। হ্যাঁ গোপাল দাদা, তাই দেখো। ঠিক আছে ঠিক আছে, দেখি কি করা যায়। আজ তাহলে সকলে এসো তোমরা। ইনি ইনি শোনো, আমি একটু মহারাজের কাছ থেকে ঘুরে আসছি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, তাই এসো। দেখো যদি মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে এই বাড়তি খাজনা নেওয়া থেকে বিরত করতে পারো। ভেতরে আসতে পারি মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। এই দেখো না, রাজপণ্ডিত সরস্বতী পুজোর ফর্দটা দিয়ে গেল।
ওই সেটাতেই একটু চোখ বুলিয়ে দেখে নিচ্ছিলাম আর কি। মহারাজ, আপনি এদিকে সরস্বতী পুজোর ফর্দতে চোখ বুলোচ্ছেন, ওদিকে তো প্রজাদের চোখ দিয়ে জল পড়তে শুরু করে দিয়েছে মহারাজ। কেন 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 জল পড়তে শুরু করে দিয়েছে কেন? আপনার বাড়তি খাজনার চাপে মহারাজ। দেখো গোপাল, বাড়তি খাজনা নিয়ে প্রজাদের হয়ে কিন্তু কোনো ওকালতি করবে না তুমি। কিন্তু মহারাজ, খাজনা যদি এক লাফে দ্বিগুণ হয়ে যায় তাহলে বেচারারা দেবেই বা কি আর খাবেই বা কি? খাজনা দেবার ধাক্কায় সকলে যে অনাহারে মরবে। আর দ্বিগুণ খাজনা আদায় না করতে পারলে আমার রাজ্যপাট যে লাটে উঠবে। মহারাজ, হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তবু না বলে পারছি না। যুগ যুগ ধরে সব রাজ্যেরই রাজ্যপাট দাঁড়িয়ে থাকে প্রজামঙ্গলের ওপর। তাদের মুখের হাসি আর মনের আশীর্বাদই একটা রাজ্যের ভিত শক্ত করে মহারাজ। তুমি কি আমাকে জ্ঞান দিতে এসেছো? হ্যাঁ বালাই ষাট, আপনাকে জ্ঞান দেওয়ার সাধ্য কি আমার? তবুও আমি আপনার বিদূষক। বিদূষকের কাজই হলো সময়ে অসময়ে তার রাজাকে সৎ পরামর্শ দেওয়া। এটা সৎ পরামর্শ। রাজকোষের টাকা নেই, আজ বাদে কাল কি করে সরস্বতী পুজো হবে সেটা জানি না, আর তুমি এসেছো বাড়তি খাজনা না দেওয়ার জন্য পরামর্শ দিতে। এই তুমি কি না আমার বিদূষক? হ্যাঁ, এই তুমি আমার ভালো চাও। শোনো গোপাল, তুমি যদি এই ব্যাপারে আর একটাও কথা বলো না, তাহলে তাহলে আমি কিন্তু তোমাকে বরখাস্ত করতে বাধ্য হব। আপনাকে আর বরখাস্ত করতে হবে না মহারাজ। কাল থেকে আমি আর রাজসভায় আসবো না। তবে সময় এলে বুঝতে পারবেন হুট করে প্রজাদের খাজনা দ্বিগুণ করে দিলে তাদের মনের অবস্থা কি হয়। কি গো, বলি কথা হলো? কথা হলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না। উল্টে আমায় বরখাস্ত করার হুমকি দিলেন। সে কি কথা গো? বরখাস্ত মানে তো চাকরি চলে যাওয়া। এই মহারাজ এটা কি করে করতে পারলেন না? আরে মহারাজ আর কি করবেন? আমি মহারাজকে বলে দিয়ে এলাম যে কাল থেকে আমি আর রাজসভায় যাব না। কিন্তু রাগের মাথায় চাকরি ছেড়ে দিয়ে সংসারটা চলবে কি করে? তার জন্য ভেবো না গিন্নি, আমার কি চাকরির অভাব? ওই তো বর্ধমানের মহারাজা কতবার আমায় ডেকেছেন। তেমন হলে পুটলি পোটলা নিয়ে দুজনে মিলে বর্ধমানেই চলে যাব। আমরা না হয় চলে যাব, কিন্তু যে মানুষগুলো এত আশা নিয়ে তোমার কাছে এসেছিল তাদের কি হবে? তাদের একটা ব্যবস্থা আমি করবই গিন্নি। যাবার আগে মহারাজ আর ওই কুচক্রী মন্ত্রীকে এমন শিক্ষা দিয়ে যাব না। বাড়ি আছিস নাকি রে পুটির বাবা? বলুন। শুনলাম তোরা নাকি দল বেঁধে গোপালের বাড়ি গিয়েছিলিস। না গিয়ে আর উপায় কি বলুন? বিপদে আপদে সেই তো আমাদের রক্ষাকর্তা। রক্ষাকর্তা? কিন্তু তোদের সেই রক্ষাকর্তাই তো মহারাজের কাছে তোদের কথা বলতে গিয়ে আচ্ছা করে ধাতানি খেয়ে এসেছে। তার চাকরিটা না চলে যায়। হ্যাঁ, সে কি? তাহলে কি হবে? কি আবার হবে? ওই দল টল না পাকিয়ে ভালো ছেলের মতো সুর করে বাড়তি খাজনা দিবি। যে খাজনার অর্ধেক যাবে রাজভাণ্ডারে আর অর্ধেক ঢুকে যাবে আমার গোলায়। শোন, কদিন পর থেকেই খাজনা আদায় শুরু হবে, তার জন্য তৈরি থাকিস। হায় অদৃষ্ট! শুনলাম আপনি নাকি গোপালকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। দিন দিন সব ব্যাপারে গোপাল যেরকম মাতব্বরি করা শুরু করে দিয়েছিল, তাতে তাতে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কিন্তু ভুলে যাচ্ছেন কেন? গোপালের এই মাতব্বরিটাই সবসময় আপনার মঙ্গলের কারণ হয়। মঙ্গল না ছাই, আমার মঙ্গলের কথা ভাবলে বাড়তি খাজনা নিতে বারণ করতো না। বাড়তি খাজনা নিতে বারণ করে গোপাল তো কিছু ভুল করেনি মহারাজ। এই দেখো রানী, তুমি আমার স্ত্রী, তাই সংসার নিয়ে যেমন আছো তেমনই থাকো। রাজ্য পরিচালনার ব্যাপারে বেশি মাথা ঘামিও না। ভুলে যাবেন না মহারাজ, আপনার স্ত্রী হওয়ার সুবাদে আমি এই রাজ্যের মহারানী। তার উপর আমিও এক রাজার মেয়ে, তাই রাজ্যের ভালো মন্দ আমিও বুঝি। ও তাই নাকি? তা এতই যখন বোঝো, তাহলে আর রাজবাড়ির অন্দরে না থেকে কাল থেকে এই ধরাচুড়ো পড়ে সিংহাসনে গিয়ে বসো। তেমন দিন আসলে বসতে হবে বই কি। আর আমি যদি কোনোদিন সিংহাসনে বসি, তাহলে সব থেকে আগে কি করব জানেন? কি করবে? কি করবে? গোপালকে করব আমার মন্ত্রী। গোপাল গোপাল আর গোপাল,
সরস্বতী পুজো কি করে হবে সেই চিন্তা ছেড়ে গোপাল নিয়ে পড়েছে। ধুত্তরি। আজ রাগ দেখিয়ে চলে যাচ্ছেন যান মহারাজ, তবে একদিন আসবে যেদিন ঠিক বুঝতে পারবেন গোপালই আপনার প্রকৃত সুহৃদ। এই যে মন্ত্রী, তা কবে থেকে খাজনা আদায় শুরু হবে? হ্যাঁ এই তো মহারাজ, কাল থেকেই শুরু করে দেব ভাবছি। হ্যাঁ শুরু করে দাও, শুরু করে দাও। হ্যাঁ, কদিন বাদেই তো সরস্বতী পুজো। সরস্বতী পুজোয় গোপাল থাকবে না? না, থাকবে না। তোমরা তো সকলেই জানো মহারাজ তাকে রাজসভা থেকে বরখাস্ত করেছেন, তবুও তার প্রসঙ্গ বারবার টেনে আনো কেন বলো তো? না, মানে গোপাল না থাকলে পুজোর মজাটা কি সেরকম জমবে? ঠিক জমবে। গোপালের চিন্তা তোমরা সব মাথা থেকে একেবারে নামিয়ে দাও। কেন মহারাজ এ কথা বলছেন কেন? কেন শুনলাম সে নাকি বর্ধমান রাজার কাছে চলে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখব বর্ধমানের রাজা তাকে কি করে মাথায় তুলে নাচে। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাবের এক দূত আপনার সঙ্গে দেখা করতে এসেছে। হ্যাঁ, নবাবের দূত আবার এই সময় কেন? ঠিক আছে, ঠিক আছে, নিয়ে এসো, নিয়ে এসো। বন্দেগি মহারাজ। তোমায় তো আগে কখনো দেখিনি। আমি নতুন নিযুক্ত হয়েছি। মহারাজ কৃষ্ণচন্দ্র নবাব বাহাদুর এক ফরমান জারি করেছেন, যে ফরমানের জোরে তিনি আজ থেকে আপনার রাজ্যের খাজনা দ্বিগুণ করে দিলেন। সে কি এক লাফে একেবারে দ্বিগুণ? হ্যাঁ মহারাজ, একেবারে দ্বিগুণ। আর ফরমানে তিনি একথাও ঘোষণা করেছেন যে এই নিয়ে তার সঙ্গে কোনো আলাপ আলোচনা করা যাবে না। কিন্তু এ তো অন্যায়। অন্যায় বলে অন্যায়, এ একেবারে ঘোর অন্যায়। এভাবে তো খাজনা বাড়ানো যায় না। আরে খাজনা বাড়াবার তো একটা নিয়ম নীতি আছে। 10% কিংবা বড় জোর 20% বাড়াতে পারতো, কিন্তু এক লাফে দ্বিগুণ। হ্যাঁ, এখন রাজ্য চালাবো কি করে? আর খাজনাই বা মেটাবো কি করে? আচ্ছা, কার পরামর্শে নবাব বাহাদুর এমন একটা সিদ্ধান্ত নিলেন? মনে হয় উজির সাহেবের। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই বদমাই সুজিতটাই পদ পরামর্শ দিয়ে নবাবকে ডোবাবে, আর সেই সাথে আমাদেরও। ঠিক যেভাবে বদ পরামর্শ দিয়ে আপনার এই মহামান্য মন্ত্রী আপনাকে আর প্রজাদের ডোবাচ্ছে। মানে বাংলায় একটা কথা আছে মহারাজ, নিজের বেলায় আঁটিসুটি আর পরের বেলায় দাঁত কপাটি। আজ দ্বিগুণ খাজনার কথা শুনে আপনি হাঁপিয়ে মরছেন, কিন্তু আপনার প্রজাদের দ্বিগুণ খাজনার কথা ঘোষণা করার আগে একবারও কি ভেবে দেখেছিলেন যে এই বেআইনি খাজনা দিতে তাদের কি অবস্থা হবে? তুমি কে আসলে বলো তো? এখনো চিনতে পারলেন না? কি মহারাজ, এবার কি চেনা যায়? গোপাল, তুমি? হ্যাঁ মহারাজ, আমি। বর্ধমান চলে যাওয়ার আগে আপনার প্রাক্তন বিদূষক হিসেবে আপনার চোখের ঠুলি খুলে দেবার এই কাজটা যে আমার কর্তব্যের মধ্যে ছিল মহারাজ। গোপাল, গোপাল, তুমি আমার চোখ খুলে দিয়েছো গোপাল। সত্যি সত্যি মন্ত্রীর কথায় নিচে প্রজাদের উপর যে কত বড় একটা অন্যায় করতে যাচ্ছিলাম আমি। কিন্তু একটা কথা গোপাল, মানে রাজকোষের যে অবস্থা, আসলে খরচ যেভাবে বেড়ে যাচ্ছে। তার জন্য চিন্তা করছেন কেন? প্রজাদের সঙ্গে আলোচনা করে সামনের বছর 5% খাজনা বাড়ান। আর সব থেকে বড় কথা, এবার থেকে রাজ্যের খরচ খরচার হিসেব মন্ত্রীমশাইয়ের উপর ছেড়ে না দিয়ে নিজে দেখুন, তাতে আপনার চোখ আরো খুলে যাবে। কি মন্ত্রীমশাই, ঠিক বললাম তো? ভাড়াটা একেবারে হাতে ভাতে মেরে দিল। মহারাজি যদি সব দেখেন তাহলে আমার বাড়তি রোজগার হবে কি করে? ঠিক আছে গোপাল, ঠিক আছে, তুমি যা বললে তাই হবে। তাহলে আমাকে ছুটি দিন মহারাজ। ছুটি দেবো মানে? কোথায় যাবে তুমি? বর্ধমানে। না 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 না, কোনোখানে তোমার যাওয়া হবে না। তুমি যেমন ছিলে ঠিক তেমনই থাকবে। আর এরপরও যদি চলে যেতে চাও তাহলে না পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখবো। দেখি দেখি কি করে যাও তুমি। একেবারে ঠিক কথা। সামনে সরস্বতী পুজো, গোপাল ছাড়া কি আর সরস্বতী পুজো জমে? ঠিক ঠিক। শুনলাম সরস্বতী পুজো করার মতো নাকি টাকা নেই রাজকোষে। তবে তার জন্য কাউকে চিন্তা করতে হবে না, আমার কিছু সঞ্চিত অর্থ আছে। আশা করি তাই দিয়েই ধুমধাম করে সরস্বতী পুজো হয়ে যাবে। আহা, এর থেকে ভালো ব্যাপার আর কি হতে পারে? মায়ের টাকায় মাতৃ পুজো, আর সেই সাথে সন্তানদের পেট পুজো।
বুঝলি বুঝলি গুলটে যা যা খেতে চেয়েছিলি সব হয়েছে। খিচুড়ি, বাঁধাকপি, কুলের চাটনি, পায়েস, রসগোল্লা, আবার পান্তুয়া। সকলে কিন্তু পেট ভরে খাবি, কোন রকম লজ্জা করবি না কিন্তু। আমি না ঠিক গোপাল দাদুর মতো খাওয়াতে আমার কোনো লজ্জা নেই। শোনো শোনো গোপাল, তোমার নাতি কি বলছে? গোপাল তোমায় আর একটু খিচুড়ি দি। হ্যাঁ হ্যাঁ দিন। মণ্ডপের মৃন্ময়ী মা দেন বিদ্যা, আর আমার এই চিন্ময়ী মা দেন প্রসাদ। আহা, মায়ের হাতের প্রসাদ, ওটা পাবার জন্যই তো আশা। আমার পেটে লাথি মেরে খুব খিচুড়ি সাঁটাচ্ছে গোপাল, এই জন্যই বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। অনেকক্ষণ ধরে দেখছি, বলি সকাল সকাল তোমার কি হলো বলো তো? কি আবার হবে, এই সরস্বতী পুজোর সময় এলেই খালি মনে হয় মা সরস্বতী যদি আরেকটু বিদ্যে বুদ্ধি দিতেন। তুমি তো শুনেছি বুদ্ধির জাহাজ গো, তা এর পরেও তোমার বিদ্যে বুদ্ধি লাগবে? বিদ্যা তো লাগবেই, কারণ কথাতেই তো আছে বিদ্যান সর্বত্র পূজ্যতে। তুমি আর পূজা পূজা বলে আমাদের কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো। হ্যাঁ, এমনিতেই আমাদের মন খুব খারাপ। কেন রে, তোদের আবার কি হলো? না না না, ব্যাপারটা একটু খুলে বল দেখি। খোলাখুলির আর কি আছে, আসল কথাটা হলো পুজোটা হচ্ছে না। তুমি বলো দাদু, মা সরস্বতী তো বিদ্যার দেবী, তাই বিদ্যা যেখানে দান করা হয় সেখানেই তো পুজো হওয়ার কথা, ঠিক কিনা বলো? কিন্তু আমরা বারবার বলে বলেও পণ্ডিত মশাইকে কিছুতেই পুজোর ব্যাপারে রাজি করাতে পারছি না। আমাদের কত ইচ্ছে যে আমাদের টোলে সরস্বতী পুজো হোক, কিন্তু ইচ্ছা পূরণ আর হচ্ছে না। তা তো বটেই। না না না, তোদের কথার যুক্তি আছে বুঝলি। আমি বুঝাচ্ছি, আসলে ওই পণ্ডিত মশাই হলেন হাড় কেপ্পন, তাই খরচ খরচার ভয়ে মনে হয় পুজোর চক্করে পড়তে চাইছেন না। এটা তুমি একেবারে ঠিক বলেছো দিদা। না না, তোরা যখন এত করে চাইছিস তখন পুজো তো পণ্ডিতকে করতেই হবে। তবে তার জন্যে তোদের একটা কাজ করতে হবে বুঝলি। কি কাজ গো গোপাল দাদু? বেশ, তাহলে মন দিয়ে শোন। এরকম বিটকেল শব্দ করবি তো পিটিয়ে সিধা করে দেবো। আস্তে আস্তে পড়। পড়া হয়ে গেলে কি করব পণ্ডিত মশাই? মুখ বন্ধ করে আঁক কষবি। ওহ বাবা রে বাবা, ঘুমে যেন চোখ বন্ধ হয়ে আসছে। নে নে, পণ্ডিত মশাই চোখ বন্ধ করেছেন, এবার তাহলে আমাদের খুলতে হবে। আমি তো খুলে ফেলেছি, এবার কিন্তু আমার চাল। এই তোরা সর, আমাকে চাল দিতে দে, আমিও কাটাকুটি খেলবো, না হলে কিন্তু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করব। যা করবি কর, খাতা খুলে কাটাকুটি খেলা চলছে, চলবে। আর ফুটি যেমন ফেল ফেল করে দেখার তেমনি দেখবে। দেখুন না পণ্ডিত মশাই, এই ন্যাপলা আর গুলটে এমন গোলমাল করছে যে কিছুতেই অঙ্ক করতে পারছে না। ও পণ্ডিত মশাই, আবার গোলমাল হচ্ছে। গোলমাল কোথায় পণ্ডিত মশাই? এখানে তো অঙ্ক হচ্ছে। দেখি দেখি কি অঙ্ক, দেখি নিয়ে আয়। আহা কি উৎসাহ! ওকে, এই দেখুন, এই যে 4 সের আলুর দাম যদি 10 আনা হয়, তবে আধবন পটলের দাম কত? পটল? পটল কোথা থেকে এলো? পণ্ডিত মশাই, আমার মনে হয় পটল ডাঙ্গা থেকে এসেছে। আমার সঙ্গে মশকরা হচ্ছে। ছিল আলু, হয়ে গেল পটল। ওরে বেয়াদব, পড়াশোনার নাম গন্ধ নেই, উল্টে কাটাকুটি। আবার যদি পড়াশোনায় খেলিস তো পিটিয়ে সিধা করে দেবো। সে কি কথা পণ্ডিত মশাই, মুখ থাকতে হাত কেন? এ কি গোপাল, তুমি এখানে? হ্যাঁ আমি, আর আমি এলাম বলেই তো এখানে যা যা হচ্ছে সব নিজের চোখে দেখলাম আর নিজের কানে শুনলাম। না মানে আমি তোদের শাসন করার জন্য একটু না অনেকটু, সেটা ঠিক জায়গাতে গিয়েই আমি টুক করে বলে দেব। আপনি কিচ্ছু চিন্তা করবেন না পণ্ডিত মশাই। ঠিকই বলে, সবাই ঠিকই বলে, বাঙালির 12 মাসে 22 পার্বণ। আগে মহারাজ একটু ভুল হয়ে গেল মনে হচ্ছে।
ওটা 22 নয় 13 হবে। আরে নাও নাও, ওই যা 22 তাই 13, পুজোর যেন আর শেষ নেই। তবে সবকিছু ছেড়ে আজ আপনি হঠাৎ পুজো নিয়ে কেন পড়লেন মহারাজ? আরে পড়লাম কি আর সাধে, এই পুজো পুজো করে ওদিকে টোলের পড়াশুনো তো ডকে উঠেছে। এই মরেছে মহারাজ যে আজ একেবারে চটিতং মেজাজে আছে। না না, এর মধ্যেই আসল কথাটা পেড়ে ফেলতে হবে। আমার তো মনে হচ্ছে গোপাল আগে ভাগে এসেই আমার নামে মহারাজের কান ভারী করেছে। গোপাল আর পণ্ডিত আজ যেন কেমন গুটিয়ে আছে মহারাজ, আপনি কি খেয়াল করেছেন? তাই তো, তোমাদের ব্যাপারটা কি বলো তো? তোমরা দুজনেই যেন মনে মনে কি একটা বিড়বিড় করছো। না মানে বলছিলাম কি, যে এরকম তো একটু আধটু হবেই মহারাজ। উৎসব পার্বণ এসব তো সামাজিক অনুষ্ঠান, আর তাই তাই তো কি তাই তাই আবার কি, তাই 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 মামার বাড়ি যাই। উমা, তারপর যেন কি ভাই, ও হ্যাঁ, মামার বাড়ি ভারী মজা, কিল চর নাই। ও গোপাল যে কি করতে চাইছে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, বাচ্চাদের বোধহয় পণ্ডিত একটু ছাড় দিয়েছিল। সে কি? হ্যাঁ, পুজোর এতদিন পরেও মামার বাড়ি? না 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 না, এবার তো পড়াশোনায় মন বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, বসে যাব, আপনি নিশ্চিন্তে থাকুন। আর যদি না বসে তাহলে পণ্ডিত মশাই পিটিয়ে বসাবেন কি? তাই তো পণ্ডিত মশাই? হ্যাঁ মানে না, মানে কি হলো পণ্ডিত, তুমি আবার তত করতে শুরু করলে কেন? পণ্ডিত মশাই আর কি বলবেন মহারাজ, আমি তো নিজের চোখেই দেখে এলাম যে উনি মানুষ পিটিয়ে গাধা বানানোর চেষ্টা করছেন। আরে আরে, এসব আবার কি কপটং বুদ্ধি? বুদ্ধি তো আপনি খাটিয়েছেন, আমি আর কি করেছি বলুন? বাচ্চাদের পড়ায় মন বসানোর জন্য অন্য কোনো পদ্ধতি কি তোমার জানা আছে গোপাল? থাকলে বলো, আর না হলে খামোকা পণ্ডিতকে নিয়ে টানাটানি করা বন্ধ করো। ঠিক কথা ঠিক কথা, গোপাল কি বলে শুনি। বলছিলাম কি মহারাজ, সব পুজোই যখন হলো তখন বিদ্যার দেবী সরস্বতী বা বাদ যান কেন? আহা, যা বলবে একটু খুলে বলো না। না মানে আমার তো মনে হয় পণ্ডিত মশাইয়ের টোলে সরস্বতী পুজো করলেই বাচ্চাদের পড়ায় ঠিক মন বসে যাবে। মানে আর একটা পুজো? দেখেছেন মহারাজ, বাচ্চাদের পড়াশোনার পাল্লা ভারী করার বদলে গোপাল কেমন ওদের গোল্লায় পাঠানোর ব্যবস্থা করছে। কিন্তু টোলে বিদ্যার দেবী সরস্বতীর পুজো হলে ক্ষতি কি মন্ত্রীমশাই? না 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 না, আমারও মনে হচ্ছে আর সবকিছু বাদ দিল বিদ্যার স্থানে বিদ্যার দেবীর পুজো করার নিশ্চয়ই প্রয়োজন আছে। আর তাই এবারে পণ্ডিত মশাইয়ের টোলে সরস্বতী পুজো হবে। আর যেহেতু পুজোটা টোলের, তাই এর খরচও পণ্ডিতকেই বুঝে নিতে হবে। কোষাগার থেকে কিন্তু 1 টাকা না করিও পাবে না। বুঝতে পারছি, আপদং বিপদং সব একসাথে আগতং। আর এই পুজোর সব ব্যবস্থা খুঁটিয়ে দেখবে মন্ত্রী। কি মন্ত্রী, তোমার কোনো আপত্তি নেই তো? না না, আপত্তির আর কি আছে, তেমন তেমন উপায় লাগালে খুলবে খুলবে, আমার কপালও খুলবে। আবার নতুন কি ঝামেলায় পড়লাম রে বাবা। উফ, গোপাল তো আমায় আচ্ছা বিপদে ফেললো দেখছি। আহা, বিপদটাকে একটু অন্যভাবে ভাবলেই তো পদে পদে লাভ হবে পণ্ডিত মশাই। লাভ? লাভ আবার কিসে? পুরোটাই তো ক্ষতি। পুজো করা মানেই অর্থ ব্যয়, এবার তো আমার প্রাণ যায় যায়। আর এই ব্যয়ের জন্যে আয় করার কৌশল আমার জানা আছে। বলছেন কি মন্ত্রী মশাই, তার মানে পুরোটাই ক্ষতি নয়, লাভের আশাও আছে? মন্ত্রীমশাই যখন বলছেন তখন আছে বই কি। মন্ত্রীমশাই তো যেখানে দেখেন চাই, উড়াইয়া দেখেন তাই। তবে আর কি, আমাকেও এই যাত্রায় পার করে দিন মন্ত্রী মশাই। সব ব্যবস্থা তদারকি তো আপনাকেই করতে হবে, মহারাজ তো কানাকড়িও দেবেন না বলেছেন। কারা কি দেবে সেটা কয়েকদিনের মধ্যেই টের পাবে। কি হলো চান্দু, অমন ভিজে বেড়ালের মতো থাকলে হবে? বেড়াল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি, সামনেই সরস্বতী পুজো, তাই পুজোর খরচ খরচা বাবদ কিছু ছাড়ো এবার। আজ তেমন ওই বিক্রি বাটা হয়নি, এই তো দোকানে মিষ্টি পড়ছে। ওসব ছেঁতো কথায় আমাকে ভোলানো যাবে না। নাও, গুনে গুনে 10টা মোহর ছাড়ো দেখি।
হ্যাঁ একেবারে ওই 1-0-10 বলছি এটা একটু ওই বেশি হয়ে গেল না? মোটেই না। তাও তো কপাল ভালো যে এর সঙ্গে 100টা নলেন গুড়ের রসগোল্লা দিতে বলিনি। না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেশ তাহলে ওই 10টা মোহর নিয়েই এ যাত্রায় আমাকে ছেড়ে দিন। এই তো কি সুন্দর বুঝে গেছো, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এই যেমনই বেচা কেনা তো ভালোই হচ্ছে, সব খবরই কানে আসছে। কি বলছেন মন্ত্রীমশাই? কোন রকমে চলে যাচ্ছে এই আর কি। চলছে না দৌড়চ্ছে সেটা মন্ত্রীমশাইকে আর বোঝাতে হবে না। বুঝে বুঝে বুঝদার আর ঝেড়ে ঝেড়ে তুমি একেবারে ঝাড়ুদার হয়ে গেছে। সে আবার কি কি সব বলছো বলো তো? হ্যাঁ হ্যাঁ, ওদের যত সব হাবিজাবি কথা। আসল কথাটা হলো সরস্বতী পুজোর জন্যে সুর সুর করে মাল করি কি আছে দাও দেখি। এই তো অবস্থা, এখন কোথা থেকে কি দেবো বলুন তো মন্ত্রীমশাই? তাই বললে হয়, দিতে তো হবেই। বেশি নয় বেশি নয়, 10টা মোহর আর কি। এর পরেও আবার আরো কিছু? 1 বস্তা ময়দা, 1 টিন ঘি। তোর ভাগ্য ভালো যে সেসব কিছু দিতে বলিনি। বল কি বলছিস, সেগুলো দিবি নাকি 10টা মোহর দিয়ে এই কাজ ছাড়বি? এই নিন মন্ত্রীমশাই 10টা মোহর। কি আর এমন কি? ওরে ঘটা, এই যে একেবারে উল্টো সুর। মুদি দাদা বলে কি, ও যাই বলুক, আয় আয় আমরা বলি ওই জয় মা সরস্বতী। ওহ, কি দিনকাল পড়লো রে। হ্যাঁ, আমাকে কিনা শেষে ফল দেখতে হচ্ছে পচানা দাগি। কে বলছেন মন্ত্রী মশাই? সব ফল টাটকা, কোনো পচা গলা নেই। সে কি আর তোর মুখের কথা আমি বিশ্বাস করব? ভেতরে ভেতরে কি যে গুঁজে রেখেছিস। ছি ছি মন্ত্রী মশাই, এটা কি বলছেন? আমি তো সব দেখে দেখেই। সে তো জানি, তোর মতো আর কজন আছে। তাহলে দে, কেমন কি ফল রেখেছিস দেখি। দেব মানে সবই তো ওই বেচার জন্যেই। বেশ, তো বেচা কেনার যা করার সে নয় করবি, তার আগে সরস্বতী পুজোর জন্য ফল কটা গুছিয়ে নিতে দে। আর তা না হলে 10টা মোহর একেবারে নগদ নগদ। ফল থাকলে বেচে লাভ করে নেব, আপনি বরং ওই মোহরটাই গুনে নিন। দে দে। এই কেমন বুদ্ধিমানের মতো কথা, নগদ ছাড়তে নেই। কিরে, হালচাল দেখে কি বুঝছিস? যা বোঝার বুঝে নিয়েছি, চল এবার আমরাও গিয়ে না দাদুকে চমকাই। গোপাল দাদু, গোপাল দাদু, ও গোপাল দাদু, ও গোপাল গোপাল দাদু। দাদু, আরে আরে আরে, কি ব্যাপার? কি সকাল সকাল দল বেঁধে সব হাজির? আমাদের চাঁদা দিতে হবে। হ্যাঁ, চাঁদা? কিসের চাঁদা রে? আরে এটাও জানো না, পুজোর চাঁদা। কিন্তু পুজোর জন্য আবার চাঁদা কিসের? সে তো পণ্ডিতই যা ব্যবস্থা করার করবে। তোর তুমিও যেমন। আরে বাবা, চাঁদা না দিলে পুজোটা হবে কেমন ভাবে? ও, বুঝেছি বুঝেছি, চাঁদা না নিয়ে তোরা ছাড়বি না। পণ্ডিত নিশ্চয়ই তোদের কাজে লেগে পড়তে বলেছে। হ্যাঁ, মোটেই না, আমরা তো যা বোঝার আর যা জানার তা ওই মন্ত্রীমশাইয়ের কাছ থেকে জানলাম আর বুঝলাম। ভুলিস কি রে? হ্যাঁ, মন্ত্রী মশাই তাহলে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে? না না, ব্যাপারটা তো বেশ গুছিয়ে শুনতে হচ্ছে। আগে চাঁদা পরে পুজো, তার মানে আগে আয়ের ব্যবস্থা পরে ব্যয়। বেশ, আমিও তাহলে দেখাচ্ছি মজা। এবার আবার কি মজা দেখাবে গো গোপাল দাদু? কেন? মন্ত্রী মশাই যে পথ দেখিয়েছেন সেই পথেই হাঁটবো। দেখ না, মন্ত্রী মশাই এর কোনো ইচ্ছেই আমি অপূর্ণ রাখবো না। বেশ বেশ, তাই করো। এবার মনে হচ্ছে খেলাটা জমে যাবে। জয় মা সরস্বতী। তবে আরেকটা ব্যাপারে যে আমার খটকা এখনো কাটছে না। আবার কি খটকা গো গোপাল দাদু? লাভের গুড় পণ্ডিত নির্ঘাত চেখে দেখবে, কিন্তু সেটা কিভাবে? না, ব্যাপারটা নিয়ে ভাবতে হবে, বুঝলি? মন্ত্রীমশাই, নয় নয় করে বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। নয় নয় কোথায়, বল 10-10। সবাই তো ওই 10টা করেই মোহর দিল। ওরে, তোরা 9-10 নিয়ে তর্ক করা ছেড়ে চেপে বস আগে।
কেন মন্ত্রী মশাই, আপনি কি আমাদের ভাগ আমাদের বুঝিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। এসব কাজ বাসি করে লাভ নেই। ওহ, যেই কটা মোহর দেখলো অমনি চোখ একেবারে চকচক করে উঠলো। আগে বসে গুণ ভালো করে, ভাগ বাঁটোয়ারা পরে হবে খন। বাবা, ভালোই তো হচ্ছে, কিন্তু যা হচ্ছে সব তো আপনারই হচ্ছে মন্ত্রী মশাই। আমার আর কি হলো? ওহ, কিছু হচ্ছে না বুঝি? কোথায় কি? এদিকে মহরং ঝনং ঝনং, ওদিকে আমার থলে কাঁচ কলং। এই জন্য মন খারাপ? না না, ওই মোহরের থলে ভরার ব্যবস্থাও আমি করে দিচ্ছি। বলেন কি? এ তো অতি উত্তম ব্যবস্থা। কিন্তু সেটা হবে কি করে? তার জন্যই তো আমি আমার বুদ্ধির দোকান খুলে বসেছি। শোনো, তোমায় খালি যেমন তেমন করে পুজোর সময়টা বাড়িয়ে ফেলতে হবে। এই মরেছে, তাদের কাজের কাজটা কি হবে? যত দেরি করে পুজো হবে তত বেশি বেশি করে লোকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ভিড় জমাবে, আর তাদের দক্ষিণাতেই তোমার থলে উপচে পড়বে। আর ওই লোকজন জড়ো করার দায়িত্ব সব আমাদের উপরে ছেড়ে দিন। শুধু ওই দক্ষিণা থেকে আমাদের বায়নাটা মিটিয়ে দিলেই চলবে। ও সাধু সাধু, পুজো তাহলে আমি বেশ গুছিয়েই করব। একেই বলে কপাল। রাজসভায় যাওয়ার পথে কাজের কথাটা কানে ঠিক চলে এলো। তবে এবার ঠিক সময়ে মাথাটা খাটিয়ে পণ্ডিতকেও ফাঁদে ফেলতে হবে। কি হলো? মন্ত্রী যেন কেমন চমকে চমকে উঠছে। পুজোর ব্যাপারটা নিয়ে কি খুব চিন্তায় পড়ে গেল নাকি মন্ত্রী? ও কিছু নয় মহারাজ, মন্ত্রী মশাইয়ের মনে হয় হেঁচকি উঠছে। ওটাচ্ছি না চাঁদ বদন, বলো কমাচ্ছি। এই পুজো পুজো করে ভালো মতোই গুছিয়ে নিচ্ছি। সে না হয় হলো, তবে গোপাল যেন কেমন উস্কুস উস্কুস করছে। মনে হচ্ছে পেটের ভেতরে কোনো কথা জমে আছে। সেই জন্যই তোর পেটটা ফুলে একেবারে জয়ঢাক হয়ে গেছে। ভাগ যখন আছে তখন আপনার কাঠি কাঠি আঙুল দিয়ে বাজাবেন নাকি মন্ত্রী মশাই এই জয়ঢাক? না না, থাক থাক, তার থেকে বরং যে কথাটা বলার জন্যে তুমি ওরকম হাঁক পাঁক করছো সেটা বলে ফেলো। এই জন্যই তো বলি আপনি মহান আর আমি কুমড়োর দোকান। এই মরেছে, গোপাল আবার আমায় এত তোল্লাই দিচ্ছে কেন? না না না, তেমন কিছু নয়। তবে ওই যে মুখ না খুলতেই কেমন টুক করে আমার মনের কথা বুঝে গেলেন আপনি। আমি তো তোমার মুখ দেখলেই বুঝে যাই যে তোমার কি চাই। তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি মহারাজকে পুজো দেখার জন্য চলে যাবার অনুরোধ করছি। এই মরেছে, মহারাজকে নিয়ে গিয়ে গোপাল কি আমার বাড়া ভাতে ছাই ফেলবে নাকি? উফ, এই পেপোটা যে কখন কি করে। কি বললে গোপাল? অনুরোধ? আরে অনুরোধ কি বলছো? আমি তো কাল পণ্ডিতের সরস্বতী পুজো দেখবার জন্য দুপা এগিয়েই আছি। দেখবে কাল একেবারে সকাল সকাল পৌঁছে যাব। বাহ বাহ, সে তো খুব ভালো কথা। গোপাল কি কলকাটিনার মতলব করছে কে জানে, তবে আমার কাজ তো তার আগেই গোটানো হয়ে গেছে। না না, শুধু মহারাজ নয়, সভার বাকিরাও যাবে, সবাইকেই যেতে হবে। কাল হবে বিদ্যার দেবীর পুজো অর্চনা। আমার মন তো যাবে বলে এখন থেকেই করছে বায়না। বেশ বেশ, সবাই মিলেই না হয় যাওয়া হবে। তবে ওদিকে ব্যবস্থা সব ঠিকঠাক আছে তো? সে নিয়ে একদম ভাববেন না মহারাজ। যে যার নিজের মতো ঠিক গুছিয়ে নিয়েছে। বাহ 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 বাহ, তাহলে কাল সবাই মিলে আমরা যাব পণ্ডিতের টলি। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ম মহাদূতিম ধন্তরিম সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এগুলটে, মন্ত্রটা কেমন চেনা চেনা লাগলো না? কিন্তু এটা তো সরস্বতী পুজোর মন্ত্র নয়। হ্যাঁ হ্যাঁ, কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। কানে যেন কেমন কেমন লাগছে। আরে এটা তো সূর্য প্রণামের মন্ত্র। বলিস কি, পণ্ডিত মশাই এর মাথা ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে চালিয়ে দিচ্ছেন। তাই তো দেখছি, পণ্ডিত মশাইকে চেপে ধরবো নাকি বলতো? না না থাক, এখন মেজাজ বিগড়ে গেলে আরেক কেলেঙ্কারি হবে। ঠিক বলেছিস, কিরকম কি করছে দেখি, তারপর ধরবো। এই তোরা চুপ করে থাকলে থাক, আমি এখনই বলবো। এই রে, গুলটে মনে হচ্ছে খেপে গেছে। ও পণ্ডিত মশাই, সকাল থেকে তো না খেয়ে আছি, পুষ্পাঞ্জলি দেব বলে একটু তাড়াতাড়ি চালিয়ে দিন। কে রে? কোন হতভাগা?
বলি এটা কি ঘোড়ার গাড়ি পেয়েছিস নাকি যে বললেই চালিয়ে দেবো? আসলে আমাদের না বড্ড খিদে পেয়েছে পণ্ডিত মশাই, সে কখন থেকে না খেয়ে আছি। কিন্তু আচ্ছা চালালে দেখছি। ওম নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। জয় মা সরস্বতী। ভিড় তো বেশ ভালোই হয়েছে। নিন পণ্ডিত মশাই, আপনি একেবারে পুষ্পাঞ্জলির মন্ত্র শুরু করে দিন, আর আমি তারপরে দক্ষিণাগুলো এই ঝোলায় ভরে নিচ্ছি। ওহ, গোপাল দেখছি মহারাজকে দেখে দারুণ ব্যস্ত হয়ে পড়েছে। কিছু তো করতেই হবে মন্ত্রী মশাই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। হ্যাঁ, তুমি চালিয়ে যাও গোপাল। পুজো তো বেশ জমিয়েই হচ্ছে। এখনো তো জমা বাকি আছে মহারাজ। দেখবেন একটু পরে জমি একেবারে পুরো ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মহারাজ যখন এসেই গেছেন তখন শুরু করো সবাই। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নিন, এবার সবাই শান্তির জল নিয়ে নিন। আরে 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 আরে, এসব আবার কি? মনে হচ্ছে পুজোর পরে পেট পুজোরও ব্যবস্থা আছে। আছে বই কি মহারাজ, মন্ত্রী মশাই তো সব ব্যবস্থা করেই রেখেছিলেন, তাই যেমন যেমন বলেছেন তেমন তেমন যোগান চলে এসেছে। আমি বলেছিলাম? আমি আবার কখন বললাম? কেন মন্ত্রী মশাই, যখন দোকানে দোকানে গিয়ে চাঁদা চাইছিলেন তখনই তো বলেছেন একটু খেয়াল করে দেখুন। ওই দেখ, গোপাল দাদু কেমন মন্ত্রী মশাইয়ের বাকি কাজ পুরো করে দিয়েছে। বললেই হবে, খরচা আছে। বলো কি, মন্ত্রী আবার চাঁদা চেয়েছে? দাঁড়াও দাঁড়াও, তোমার ব্যবস্থা হচ্ছে। তার আগে এই যারা যারা যা যা মালপত্র এনেছে এতে সবাইকে হিসেব মতো মোহর দিয়ে দাম মেটাও, আর সেটাও নিজের ট্যাঁক থেকে। এ আবার কি কেন এখন? ওহ, গোপাল তো আচ্ছা পেঁচে ফেললো আমাকে। দেখুন মন্ত্রী মশাই, এবার কেমন লাগে? আমি কিন্তু সাথেও নেই মাঝেও নেই। দাও গোপাল, আমার দক্ষিণার থলিটা দাও। এই তো পণ্ডিত মশাই, আমি তো ব্যবস্থা করেই রেখেছি। দক্ষিণার লোভে বাচ্চাদের অভুক্ত রেখে পুজো করার ফল তো আপনাকে পেতেই হবে পণ্ডিত মশাই। আমি তাই মোহরের বদলে কাঁকড়া ভর্তি থলিটাই আপনাকে দিয়েছিলাম। সাবাস গোপাল, সাবাস, তুমি পণ্ডিতকে না উচিত শিক্ষা দিয়েছো। তবে মন্ত্রী মশাইয়ের কাজ আছে বলতে হবে। আজ কিন্তু জমিয়ে মায়ের প্রসাদ হবে, কি বলো সবাই? জয় জয় মা সরস্বতী, জয় 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 মা সরস্বতী। কি এত বেলা হতে চললো, কিন্তু গোপাল তো এখনো রাজসভায় এলো না। এটা মহারাজ গোপালের রোজকার একটা নাটক হয়ে গেছে। আপনি মিষ্টি ভাষী, সেই জন্যে গোপাল এত বেড়ে গেছে। না না না, এবার আমি কিন্তু কড়া ভাষাতেই কথা বলবো। আচ্ছা করে ধরে এনে ধোলাই দিলে গোপালের সব বেয়াদপি একেবারে ঘুচে যাবে, তখন আর দেরি করার কথা ভাববেও না। এটা কিন্তু মন্ত্রী মশাই একদম ঠিক কথা বলেছেন। ঠিক আছে, তাহলে সেনাপতি, তুমি আর কয়েকজন প্রহরী এক্ষুনি গোপালের বাড়িতে যাও, আর গোপালকে ডেকে নিয়ে এসো, আর আসতে না চাইলে একেবারে তুলে নিয়ে এসো। ঠিক আছে মহারাজ, আমি এই যাব আর এই আসবো। অনেক তো বেলা হলো নাকি? তুমি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ? এই কি গো, ঘুম থেকে ওঠো না গো, রাত সভায় যাবে না? এ কি, আপনারা এখানে? হ্যাঁ, আমরা মহারাজের আদেশ, গোপালকে রাজসভায় নিয়ে যেতে হবে। ও তো এখনো ঘুমোচ্ছে। ওসব ঘুম টুম আমরা বুঝি না। গোপাল যদি নিজে পায়ে হেঁটে না যেতে চায় তাহলে আমরা গোপালকে একেবারে তুলে নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখুন কি করতে পারেন। এই যে গোপাল, গোপাল,
ওঠো। ও গোপাল, কি হলো? কথা কানে যাচ্ছে না নাকি? ও গোপাল, উঠবে না না তুলে নিয়ে যাব? প্রহরী, গোপাল মনে হচ্ছে এভাবে কথা শুনবে না। ওকে ওকে চ্যাংদোলা করে রাজসভায় নিয়ে চলো। যথা আজ্ঞা সেনাপতি মশাই। ওরে বাপরে বাপ, ভারী রে। সেনাপতি মশাই, আপনি একটু সাহায্য করুন। বাড়িতে সকালে কি খেয়েছো? সাবু নাকি? দেখো দেখো, এইভাবে তুলতে হবে। কবজি পেশি সব এবার মনে হচ্ছে ঘুরে বেরিয়ে আসবে। আমি বলি কি, আমি বরং আর একজনকে ডেকে আনি। হ্যাঁ, তাই করো তাই করো। চারজনে চারটে হাত পা ধরে নিয়ে যাব। ওরে বাবারে, ওরে বাবারে, কে 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 রে? হ্যাঁ হ্যাঁ, কি কি আমি কোথায়? কোথায় আবার? তুমি রাজসভায়। হ্যাঁ, আমি তো বাড়িতে ঘুমোচ্ছিলাম, আমাকে রাজসভায় কে নিয়ে এলো? কে আবার? সেনাপতি আর প্রহরীটা ধরে এনেছে। নিন মহারাজ, মক্কেল যখন এসে গেছে তখন ওর আক্কেল দাঁত একেবারে ভেঙে দিন। শোনো গোপাল, আমি কিন্তু তোমার উপর ভীষণ রকম অসন্তুষ্ট। তুমি দিনের পর দিন রাজসভায় দেরি করে আসো, আর সেই জন্য প্রত্যেক রাজসভাসদ অখুশি। আজ কিন্তু তোমাকে এর জবাব দিতেই হবে। আর বলবেন না মহারাজ, বেশ কিছুদিন হলো আমার শুধু নিমন্ত্রণ আর নিমন্ত্রণ। নিমন্ত্রণ রক্ষা করতে করতে আমি মনে হচ্ছে এবার পাগল হয়ে যাব। আর আপনি তো জানেন মহারাজ, আমি কিরকম ভোজন রসিক। কি অম্বল! না 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 না, ভোজনের সাথে তোমার রাজসভায় দেরি করে আসার কি সম্পর্ক? সন্ধেবেলা ভোজন শুরু করেছি, মাঝরাত অব্দি চললো। আর এই ভোজন করতে গিয়েই তো ওজন বেড়ে গেল মহারাজ। আর তারপর কি বলবো, বাড়িতে ফিরে ওই যে ঘুমালাম, আর ঘুম ভাঙিনি মহারাজ। ঠিক কথা, খাবারগুলো হজম হতে সময় লাগবে তো। আর মহারাজ, যত নিমন্ত্রণ শুধু এই মাসে, 30 দিনের মধ্যে 22টা নিমন্ত্রণ। উপহার দিতে দিতেই তো ট্যাঙ্ক পুরো ফাঁকা হয়ে গেল। তাহলে কি দরকার? হ্যাঁ, কি দরকার রোজ রোজ ভোজ খেতে যাওয়ার? ওই যে খাবারের কথাটা শুনলে যে আমি আর নিজেকে সামলাতে পারি না মহারাজ। কি অম্বল, মনটা বড্ড দুর্বল হয়ে যায়। ঠিক আছে, আজকে না হয় তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু এর পরের দিন থেকে যদি রাজসভায় আসতে দেরি হয় তাহলে কিন্তু আমি আর ছেড়ে কথা বলবো না। কি চড়া রোদ পড়েছে, বাপরে বাপ, টাকটা ফেটে যাওয়ার জোগাড়। ইগো গিন্নি, এক ঘটি জল দাও দেখি, গলাটা যে শুকিয়ে গেল। আনছি। এই নাও, ধরো ধরো। গোপাল দাদা, আজকে পুটির জন্মদিন, তাই তুমি আর দিদি রাত্রিবেলা আমাদের বাড়ি আসবে। একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। আবার আবার নিমন্ত্রণ? কি হলো গোপাল দাদা, নাতনির জন্মদিনে আসবে না? না না, আসবো আসবো আসবো। আমার যতদিন এই ভুঁড়ি আছে ততদিন ভুঁড়ি ভোজনে কোনো না নেই। আসবো আসবো। ঠিক আছে, দিদিকেও নিয়ে এসো কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আসবো আসবো। খাও খাও গোপাল দাদা, আরাম করে খাও। হ্যাঁ হ্যাঁ, তা তো খাবোই, তা তো কি অমল। দাও দাও দাও, একটু হাড় দেখে মাংস দাও দেখি। ওটা ওটা ওটা। আহা, একটু রোয়ে শোয়ে খাও, রোয়ে শোয়ে। শান্তিতে খেতে দাও না, বাড়িতে তো এরকম রান্না করতে পারো না, এখানে ভোজ বাড়িতে বাধা দিচ্ছ কেন? হ্যাঁ, আমি তো ভালো রান্না করতে পারি না, আমি খারাপ। ও দিদি, আজকের শুভ দিনে এরকম রাগারাগি করো না। ও গোপাল দাদু, আমি আর কয়েকটা লুচি দিই তোমায়? আরে অত কষ্ট করে লুচি দেওয়ার কি আছে পুঁটি, ঝুড়িটাই রেখে যা না। থাক থাক। পুঁটি, কি সুন্দর রান্না হয়েছে রে, কি বলবো। তোর জন্মদিন যেন এরকম বছর বছর হয়। ও, আজকের খাওয়াটাও বেশ জমিয়ে হয়েছে। এরকম খাবার তো আর রোজ রোজ জোটে না গো। হ্যাঁ, রোজ রোজ নেমন্তন্ন
আর রোজ রোজ টাকা খরচ। যে কটা টাকা রাজসভা থেকে বেতন পাও সবই সবই উপহার দিতে দিতে শেষ হয়ে গেল। হ্যাঁ, ঠিকই বলেছ, সংসার চালাবো না উপহার দেবো বুঝতে পারছি না। তোমাকে কিছুই বুঝতে হবে না, কিছুই বুঝতে হবে না। আমার ওপর সংসারের দায়িত্ব দিয়ে তুমি তো বাবুর মতো গায়ে হাওয়া লাগাচ্ছ। কি বিজ্ঞানী রাতের বেলা গাছ নিয়ে কোথায় যাচ্ছে? এই শোনো, তুমি বাড়িতে চলে যাও। হ্যাঁ, আমি একটু বিজ্ঞানীর সাথে আলোচনা করে আসছি। ঠিক আছে। কি গো বিজ্ঞানী, রাতের বেলা গাছপালা নিয়ে কি করছো? এই এই একটা গুলি নিয়ে গবেষণা করছি গো গোপাল। হ্যাঁ, সে কি গুলি? গুলি করে কাকে মারবে গো? আরে এগুলো সেগুলি নয় গো গোপাল, এ হলো হজমি গুলি। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? বাবা, তাহলে বানাও গুলি, বানাও। আমার এই মাসে যা ভোজ বাড়িতে খ্যাটন চলছে, তাতে মনে হচ্ছে তোমার বানানো গুলি খেয়েই খাবার হজম করতে হবে গো। ঠিক আছে, খাও খাও। আমার কালকের মধ্যেই গবেষণা শেষ হবে। তারপর তুমি প্রয়োজন হলে চলে এসো, গুলি খেয়ে খাবারের গোলা হজম করবে। কি গোপাল, তুমি রাজসভায় এত তাড়াতাড়ি? মহারাজ, আজকে আমি রাজসভা শুরু হওয়ার 2 ঘন্টা আগেই চলে এসেছি, কারণ আমি দেখলাম যে আমি রোজ রোজ দেরি করে আসি, সেই জন্য রাজসভায় সবার কাছে কথা শুনতে হয়। তাই আজকে একটু তাড়াতাড়ি এসে অন্য দিনের সাথে একটা সমতা করে নিলাম। বেশ ভালো করেছো, খুব ভালো করেছো। ওরে বাবা রে বাবা, আজকে তো দেখছি পশ্চিমে সূর্যোদয় হয়েছে। গোপাল আমাদের আগে এসেছে। তা যা বলেছো পণ্ডিত। তা গোপাল, আজ তোমার কোথাও নিমন্ত্রণ নেই? না মহারাজ, আপাতত আমার তেমন কোনো নিমন্ত্রণ নেই। বাবা, তাহলে রক্ষে আর কোথায় মহারাজ, কখন কিভাবে নিমন্ত্রণ চলে আসে কে বলতে পারে বলুন? এবার মনে হচ্ছে ভোজ খেতে খেতে ভুঁড়ি ফেটে মরিয়ে যাব। আরে বাস, এই কথাটা তো আমার মাথাতেই আসেনি। হ্যাঁ, খেয়ে মরা। বেটা পেট মোটাকে খাইয়েই মারতে হবে। বেশ বলেছো গোপাল। ভোজ বাড়িতে খাওয়ার মজাই আলাদা, অনেকে মিলে একসাথে বসে খাওয়া। ভালো হরেক রকম খাবার। কতদিন ভোজ বাড়ি খাইনি, কবে যে আমি কোনো ভোজ বাড়ি খাবো। খাবেন মহারাজ, এবার খাবেন আমার বাড়ি, আগামী পরশু। হ্যাঁ, সে কি অনুষ্ঠান? রজত জয়ন্তী। রজত জয়ন্তী? কোন উৎসবের রজত জয়ন্তী মন্ত্রী মশাই? আমার বিয়ের আজ থেকে 25 বছর আগে আমার বিয়ে হয়েছিল, আর আগামী পরশু সেই তিথি পড়ছে। তাই আমি আপনাদের সবাইকে ঢালাও খাওয়াবো। গোপাল, তোমাকে কিন্তু আসতেই হবে। তোমার জন্য যত ইচ্ছে তত খাবারের বন্দোবস্ত হবে, যত চাইবে তত খাওয়াবো। বাহ, তাহলে আর তো কোনো কথাই নেই। আমি আজ থেকেই আপনার বাড়িতে ভোজ খাওয়ার প্রস্তুতি শুরু করে দিচ্ছি। গোপাল, শুরু করে দাও, এই সুযোগ বারবার আসবে না। খাওয়ার সুযোগ যখন যেখানেই আসুক না কেন, আমি সব সময় সুযোগের সদ্ব্যবহার করে থাকি। এই হচ্ছে মহা সমস্যা। মায়ের যখন তখন বায়না কি না নারকল পেড়ে নিয়ে আয়, নারকল দিয়ে ছোলার ডাল বানাবো। তো ধর যত সব। এই তো পেয়েছি, যাই এই গাছের চড়চড় করে উঠে পড়ি। এই জায়গাটা আলোচনা করার জন্য একদম মোক্ষম জায়গা। হ্যাঁ মন্ত্রী মশাই, এটা একদম
একদম ঠিক কথা বলেছেন। চারিদিকে কোনো লোকজন নেই, আপনার মনের ভিতরে লুকিয়ে থাকা গোপন কথাটা টুকুস করে বলে ফেলুন তো। শোন, আমি পরশুদিন আমার বাড়িতে একটা ভোজের আয়োজন করছি। উমা, তাই নাকি? তাহলে তো খেতে যাবই। হ্যাঁ, কতদিন ওই ভোজবাড়ি খাইনি। এখন একটা বিয়ের মরশুম চলছে, আপনিও কি? বেশি পাকা পাকা কথা বলিস না, আমি যেটা বলছি সেটা শোন। ঠিকঠাক কাজ করতে পারলে আমার পথের কাঁটা গোপাল একেবারে সরে যাবে। কিভাবে মন্ত্রী মশাই? কি ওরা গোপাল দাদুকে নিয়ে কি কথা বলছে একবার শুনতে হচ্ছে তো। শোন, আমি বাড়িতে যে ভোজের আয়োজন করছি তাতে ঢালাও খাবারের বন্দোবস্ত থাকবে। হ্যাঁ, একদম জব্বর পরিকল্পনা করেছেন মন্ত্রী মশাই। শোন, আগামী পরশু আমার বাড়িতে ভোজটা হচ্ছে, তোদের দুজনকেই কিন্তু সকাল সকাল চলে আসতে হবে। এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মন্ত্রী মশাই। আমরা সময়ের ব্যাপারে নিজেদের থেকেও বেশি সচেতন। ঠিক আছে, তাহলে আজ চলি, পরশু দেখা হবে। না, নারকলগুলো বাড়িতে রেখে আমাকে এক্ষুনি গোপাল দাদুর সাথে দেখা করতে হবে। হ্যাঁ গো তুমি এরকম দিনে দুপুরে লাফাচ্ছ কেন? এই ওসব তুমি বুঝবে না গিন্নি, আমাকে এখন লাফালাফি দৌড়ঝাঁপ এসব করতে হবে। পরশুদিন আবার মন্ত্রী মশাইয়ের বিবাহ বার্ষিকী, রজত জয়ন্তী, জমাটে খাওয়া দাওয়া আছে বুঝলে। বাহ, আবার নেমন্তন্ন। আবার নেমন্তন্ন, শুধু খেয়ে যাও খেয়ে যাও, ভালো মন্দ খেয়ে যাও। একটা কথা আছে না গিন্নি, ওই যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। আর আমাদের মন্ত্রী মশাই তোমার একেবারে যাওয়ার সেই ব্যবস্থাই করছে। আমি একটু আগে শুনে এলাম। কি ব্যবস্থা রে গুলটে? এই তো একটু আগে আমি নারকল গাছে নারকল পাড়তে উঠেছিলাম, তখন সর্বনাশ! এই দেখেছো এই মন্ত্রী মশাই আমার কত বড় সর্বনাশ করতে চেয়েছিল। আমাকে খাইয়ে মারার মতলব? ঠিক আছে মন্ত্রী মশাই, আমিও দেখে নেব আপনি আমাকে কত খাওয়াতে পারেন। গিন্নি, আমি চললাম। কি বিজ্ঞানী, দুপুরবেলা তুমি কি গবেষণা করছো? হ্যাঁ, এটাই তো আমার জীবন। ওই হজমের গুলিটা বানানোর পর একটা নতুন কাজ ধরেছি। তা শোনো বিজ্ঞানী, তোমার এই হজমের গুলি আমাকে দিতে হবে এবং অনেক বেশি শক্তিশালী গুলি চাই। হ্যাঁ, শক্তিশালী হজমি গুলি? কত শক্তিশালী? এই ধরো 5 বালতি মাংস আর 10 বালতি মিষ্টি আর মোটামুটি 500 লুচি, 10 হাঁড়ি ভাত একটা গুলিতে হজম হয়ে যাবে। কারণ আমি গোপন সূত্র থেকে জানতে পেরেছি আগামী পরশু মন্ত্রী মশাই আমাকে বেশি খাইয়ে মারার জন্য একটা ভোজের বন্দোবস্ত করেছে। তার মানে বলতে চাইছো ওনার বিবাহ বার্ষিকীটা একটা অজুহাত? হ্যাঁ, তাই তুমি বানিয়ে ফেলো ওই শক্তিশালী গুলি। আমি হজমি গুলি দিয়ে মন্ত্রীর খাবারের গোলা সামাল দেব। ঠিক আছে গোপাল, আমি আজ রাতের মধ্যে তুমি যেরকম বললে সেরকম শক্তিশালী গুলি বানিয়ে ফেলবো। তুমি সময় করে এসে নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, মন্ত্রীর বাড়িতে গিয়ে তুমি এমন ভান করবে যেন তুমি কিছুই জানো না। সুস্বাগতম, সুস্বাগতম। আসুন আসুন, সবাই সবাই আসুন। গোপাল কোথায় গেল? গোপাল? এই তো আমি এখানে চলে এসেছি মন্ত্রী মশাই। বাহ 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 বাহ, বেশ বেশ। বাহ বাহ বাহ, বেশ সাজিয়েছো তো মন্ত্রী। তা একটু করতে হয়েছে আর কি।
তবে বটা ঘটা আমায় এ ব্যাপারে অনেক সহযোগিতা করেছে। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন ভেতরে খেতে বসবেন, চলুন। এই তো এলাম, তা এখনই খেতে বসবো? হ্যাঁ মহারাজ, শুভ কাজে দেরি করতে নেই, সব খাবার এক্ষুনি বানানো হয়েছে, গরম গরম খেয়ে নিন, তারপর না হয় গল্প গুজব হবে। হ্যাঁ, আমার তো আবার খাবারের গন্ধ পেয়েই খিদে পেয়ে গেছে। চলুন মন্ত্রী মশাই, কোথায় খাবারের ব্যবস্থা করেছেন চলুন। তা গোপালের যখন খিদে পেয়েছে তখন আগে গোপালই খাক, আমরা না হয় একটু পরে বসছি। ঠিক আছে, তাহলে তাই হোক। চলো চলো গোপাল, খেতে বসবে চলো। একদম লজ্জা করে খাবেন না কিন্তু। পেট ভরে খাবে গোপাল, যত ইচ্ছে তত খাও, অনেক খাবারের বন্দোবস্ত হয়েছে। খান খান, আরো লাগলে বলবেন কিন্তু। আরে অত গুনে গুনে দেওয়ার কিছু নেই, পুরো ঝুড়িটাই নামিয়ে দিয়ে যা, আর আরো এক ঝুড়ি নিয়ে আয়, যা যা যা। এর মধ্যে এক ঝুড়ি খেয়ে ফেললে? দাঁড়াও, আরো দিচ্ছি। ওই রে বটা, আরো লুচি আন, ঘটা মাংস নিয়ে আয়। আরো আরো 5-6 ঝুড়ি লুচি নিয়ে আসুন মন্ত্রী মশাই, এতে আমার পেট ভরবে না। আর সাথে ওই 5-6 বালতি মাংস, একটু তাড়াতাড়ি। হ্যাঁ কি অম্বল। মন্ত্রী মশাই, আরো খাবার নিয়ে আসুন, এখনো পেট ভরেনি তো। এই মরেছে, আমি তো ভেবেছিলাম 2-3 ঝুড়ি লুচি আর 2 বালতি মাংস খেয়ে গোপাল পেট ফেটে মরবে, কিন্তু এখন অব্দি তো 10 বালতি মাংস খেয়ে নিল। হ্যাঁ, মন্ত্রী মশাই, আর তো লুচি মাংস নেই, রসগোল্লা আছে। এই মরেছে, নেই মানে? গোপাল গোপাল একাই সবার খাবার সাবার করে দিয়েছে। যা যা, চট করে রসগোল্লা নিয়ে যা। এক বালতি দেব তো গোপাল? কি লুচি মাংস কোথায়? হ্যাঁ, আমি এখনো লুচি মাংস খাবো, তারপর রসগোল্লা। আনুন আনুন আনুন। লুচি তো নেই গোপাল, আপাতত রসগোল্লা খাও। চলো সবাই, অনেক তো গল্প গুজব হলো, এবার আমরাও খেতে বসি। হ্যাঁ চলুন মহারাজ। গোপাল, আর খেও না, সব তো শেষ হয়ে গেল। কি মন্ত্রী মশাই, আপনি অতিথিকে অভুক্ত অবস্থায় তাড়িয়ে দেবেন? এতে যে আপনার অকল্যাণ হবে। কি হলো মন্ত্রী, তুমি গোপালকে খেতে বারণ করছো কেন? সব খাবারই যে শেষ মহারাজ। সে কি শেষ মানে? তাহলে আমরা কি খাবো? এ তো মহারাজ নিমন্ত্রণ করে অপমান। ও মন্ত্রী মশাই, আমার তো পেট ভরেনি, আরো খাবার আনুন। ওরে বটা ঘটা, তোদের আরো টাকা দিচ্ছি, তোরা ময়দা নিয়ে আয়, মাংস নিয়ে আয়, আর মিষ্টির দোকান থেকে রসগোল্লা। কিন্তু এত রাতে? ওসব রাত দিন জানি না, যেখান থেকে পারিস নিয়ে আয়। আরে আরে এত অল্প লুচি দেওয়ার কি আছে, আজ আমি সারা রাত খাবো। বল গোপাল, আর কত খাবে? তোমাকে খাওয়াতে খাওয়াতে তো আমি সর্বশান্ত হয়ে যাব। এরকম আর কিছুক্ষণ চললে যে আমি মরে যাব। কেন? আপনি তো আমাকে খাইয়ে মারার পরিকল্পনা করেছিলেন, এবার আমি খাবো আর আপনি মরে যাবেন। আপনার সব পরিকল্পনা আমি জানতে পেরেছি, আর তাই আমিও আপনার পরিকল্পনা নাস্তানাবুদ করার জন্য বিজ্ঞানীর সাহায্য নিয়েছি। হ্যাঁ, বিজ্ঞানী? হ্যাঁ মন্ত্রী মশাই, আপনার খাবারের গোলাকে নিমিষে হজম করার জন্যে আমি গোপালকে হজমিগুলি বানিয়ে দিয়েছি। আবার পেটটা খালি হয়ে গেল। যান মন্ত্রী মশাই, আরো খাবার নিয়ে আসুন, আমার খিদে পেয়েছে তো। আমাদেরও তো খিদে পেয়েছে, আমাদের জন্যও খাবার নিয়ে আসুন। হ্যাঁ মন্ত্রী, হ্যাঁ, যাও যাও খাবার নিয়ে এসো, নইলে আমি কিন্তু তোমাকে এই রাজ্য থেকে বের করে দেব।
গোপালকে খাইয়ে মারার মতলব? গোপাল, আমি সব জিনিসপত্র বিক্রি করে খাবার খাওয়াচ্ছি, এমনকি আমার পোশাকটাও বেচে দিয়েছি গো। এবার আমাকে ক্ষমা করে খাওয়াটা চাওয়া, নইলে ভিটে মাটি সব চাঁটি হয়ে যাবে গো। দাঁড়ান, এখনো কয়েক বালতি রসগোল্লা খাবো, তারপর থামবো। হ্যাঁ নয়, হ্যাঁ।